রেকর্ডিং শুরু হয়েছে। এখন আমাকে আরেকবার তোমরা কনফার্ম করো যে আমার ভয়েস ক্লিয়ার আছে, আর আমি যে স্ক্রিন শেয়ার করছি সেটা সবাই দেখতে পাচ্ছ। এটা আমাকে একটু ক্লিয়ার করো তো তোমরা সবাই। সবাই কি সবকিছু দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে আপু। ওকে, গুড। সো আমি একটু এটা এখান থেকে সরিয়ে দিচ্ছি যেন তোমরা পুরোপুরি স্ক্রিনটা ভালোভাবে দেখতে পারো। সো হ্যাঁ, অফিসিয়ালি ওয়েলকাম টু মাই ক্লাস অ্যান্ড ওয়েলকাম টু ডিসার্ট স্কুল অ্যাগেইন। আর তোমরা যারা আমাকে চিনো অ্যান্ড যারা আমাকে চিনো না, তোমাদের সবার জন্য আমার ইন্ট্রোডাকশন। আমি নওরিন, আর আমি এসিটি দিয়েছি লাস্ট ইয়ার ডিসেম্বরে অ্যান্ড আই স্কোর 1550। আজকের ক্লাসে বেসিকলি কি হবে, এটা একটা হুট করে ক্লাস নেওয়া। অ্যান্ড আমার সম্পর্কে আমি যদি আরেকটু কিছু বলতে যাই, সেটা হচ্ছে ওই তো আমি এসিটি দিয়েছি গত বছর আর আমার স্কোর এটা। আর একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি আজকে অসুস্থ। এটা ছাড়া বলার মতো আমার আর কিছু নাই আপাতত। আর আজকের ক্লাসটা বেসিকলি কিসের উপরে, আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এসএটির ইংলিশটাকে একটু কম ভয় পেতে পারো। এসএটির ইংলিশ নিয়ে আমাদের অনেক ভয়, আমরা পারি না, আমরা বুঝি না, আমাদের সময় চলে যায়, আমাদের স্কোর বাড়ছে না, অনেক ধরনের সমস্যা। এই সব ধরনের সমস্যাগুলো হচ্ছে যে আজকে আমরা একটু সলভ করার ট্রাই করব। ফার্স্টে একদম জেনারেলাইজড বেসিক কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে তোমরা সবাই জানো আমাদের দুইটা মডিউল থাকে। মডিউল 1-এ আমাদের 27টা কোয়েশ্চেন আসে 32 মিনিটস। মডিউল 2-তেও সেম, বাট মডিউল 2টা একটু হার্ডার হয়। তোমরা যারা মডিউল 1-এ ভালো করবা, আমি এক্সপেক্ট করব আমার প্রত্যেকটা স্টুডেন্ট মডিউল 1-এ ভালো করবা। এখানে এমন কেউ থাকতে পারবে না যার ইচ্ছে থাকবে আমি মডিউল 1-এ খারাপ করবো, এটা করা যাবে না। মডিউল 1-এ সবাই ভালো করবা, অ্যান্ড দেন মডিউল 2টা তোমাদের জন্য একটু হার্ডার আসবে। সো মডিউল 2 হার্ডার হোক বা যেভাবেই হোক, সেটাকে যেন তোমরা ট্যাকল করতে পারো, সেটাই এখন আমরা দেখব। আর যেটা বললাম যে তুমি যদি ইজিয়ার সেকেন্ড মডিউল পাও, সো দ্য হাইয়েস্ট ইউ ক্যান স্কোর ইজ লেস দ্যান 600। সো এখানে আই এম শিওর প্রিটি মাচ যে এখানে কারো টার্গেট লেস দ্যান 600 স্কোর করার না। সো তোমাদের কারো যদি প্ল্যান থাকে, এরকম কার আছে আমাদের মধ্যে কেউ কেউ একটু দুষ্টু বাচ্চা আছি, আমরা চিন্তা করি আপু আমি তো পেয়ে গেছি কিভাবে ভালো করতে হয়, আমি ফার্স্ট মডিউল ইচ্ছে করে খারাপ করব, তারপর সেকেন্ড মডিউলটা আমার অনেক ভালো হবে কারণ আমি ইজি মডিউল পাবো। তোমাদের মধ্যে যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে, তোমরা মাথা থেকে চিন্তাটা ফেলে দাও। কারণ যদি তুমি মডিউল 1টাতে খারাপ করে ফেলো, ওই যে বললাম দ্য বেস্ট ইউ ক্যান গেট হচ্ছে 600। সো 600 তো কেউ নিশ্চয়ই পেতে চাও না, তাই না? 800-এর মধ্যে লেস দ্যান 600, 600ও না। আচ্ছা, এখন আমাদের এই ইংলিশের মধ্যে 4টা ক্যাটাগরি কোয়েশ্চেন আছে, সেটা আমরা সবাই জানি। আর যদি কেউ নাও জেনে থাকো, কোনো প্যারা নাই, শুনো। যাদের হচ্ছে পরশু এক্সাম, তোমাদের হয়তো বা একটু বিরক্ত লাগতে পারে যে আপু এত কথা কেন বলছো, পরশু দিন এক্সাম। 5টা মিনিট দাও, আমি ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলছি, একটু ধৈর্য ধরো সবাই। সো ফার্স্টে আমাদের ইংলিশে ক্যাটাগরি হচ্ছে কোয়েশ্চেনের 4 টাইপের। ফার্স্টে হচ্ছে যে ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারটা আসে, যেটা এখান থেকে 28% কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে ইনফরমেশন আইডিয়াস, যেটা 26%। এরপর হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস, স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন। এই যে লাস্টের যে 3 নাম্বার আর 4 নাম্বার, এইটা হচ্ছে যে গ্রামার পার্ট আর ট্রানজিশন, রিটোরিক্যাল সিনথেসিস, এগুলা। এখন তোমাদের যাদের টার্গেট আমরা তোমাদের যাদের টার্গেট যাই হোক না কেন, 600, 650, 700, 800 যাই হোক না কেন, এই যে লাস্টের 2টা ক্যাটাগরিতে তোমরা কোনো ভুল করতে পারবে না। তোমাদের প্রিপারেশন এই 2টা ক্যাটাগরির জন্য একদম সলিড হতে হবে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো? জি আপু, বুঝতে পেরেছি। গুড। আমাদের গ্রামারে কি আসে, ভার্বস আসে, তারপরে মডিফায়ার কোয়েশ্চেন আসে, তারপরে হচ্ছে বাউন্ডারিজ কোয়েশ্চেন আসে, যাই আসুক না কেন, প্রোনাউন্স আসে, তারপর প্লুরাল এন্ড পজিটিভস আসে, এন্ড তোমার ট্রানজিশন আসে, এক্সপ্রেশন অফ আইডিয়াস, তারপর নোট টেকিং কিছু কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেন গুলাই কোনো ভুল হতে পারবে না। এখন তোমার যত দরকার তোমরা প্র্যাকটিস করবা, আর যত দরকার হচ্ছে কোয়েশ্চেন সলভ করবা, ডাউট সলভ করবা, বাট এই 2টাতে কারো কোনো ভুল হতে পারবে না। সবাই আমাকে প্রমিস করো এই 2টা একদম সলিড প্রিপারেশন নিবা। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ইনশাল্লাহ আপু। গুড।
এবার বাকি যে দুইটা থাকে মানে আমাদের তো 1 to 27 পর্যন্ত কোয়েশ্চেন আসে, দেখা যায় 1 to 14 পর্যন্ত আমাদের প্যাসেজ কোয়েশ্চেন আসে, আর মোটামুটি 15 থেকে আমাদের এই গ্রামার কোয়েশ্চেন গুলো শুরু হয়। এখন এই 1 to 14 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলা, এইগুলাই হচ্ছে যে আমাদের সবচেয়ে ভয়ের কারণ। আর সবচেয়ে বেশি প্যারা খায় মানুষ স্টুডেন্ট গুলা হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেনে। ইনফারেন্স কোয়েশ্চেন কারোই ভালো লাগে না, বিশ্বাস করো, তোমাদের যেমন ভালো লাগে না আমারও ভালো লাগে না। ইনফারেন্স কোয়েশ্চেন বলো, তারপরে যে গ্রাফ এন্ড চার্টের বড় বড় কোয়েশ্চেন বলো, আবার যে সামটাইমস ক্রস টেক্সট কানেকশন কোয়েশ্চেন দেয়, এগুলো আমারও ভালো লাগে না তোমাদের মতো। বাট আমাদের এখন স্ট্র্যাটেজি গুলো শিখতে হবে যে কিভাবে এই করলার মতো তিতা জিনিসটাকে আমরা একটু মিষ্টি বানাতে পারি। সো এই যে দুইটা রিডিং ক্যাটাগরি, এই দুইটা স্ট্র্যাটেজি মোটামুটি সেম। স্ট্র্যাটেজিটা কি? তুমি যা পড়তেছো ওটা তোমাকে বুঝতে পারতে হবে, এটাই, আর কোনো স্ট্র্যাটেজি নাই। এখন এটা আমি তোমাদেরকে আর একটু বুঝাই বলি যে আমি আসলে কি বলছি। ধরো তুমি হচ্ছে যে যখন পড়বা, এখন অনেকে করো কি, ধরো আমি পড়ে গেলাম, একটা তোমাকে অনেক বড় একটা প্যাসেজ দিল, তুমি ওটা পড়ে গেলা, পড়ার পর তুমি ফিল করলে আসলে আমি কিছুই বুঝি নাই। এরকম কে কে হয়েছে, কার কার সাথে হয়েছে যে আমি একটা প্যাসেজ পড়ছি একবার, বাট পড়ার পর আমি বুঝলাম যে আসলে আমি কিছুই বুঝি নাই? একজন হ্যান্ড রাইজ করছো, সো আবার অনেকে হচ্ছে লাইক দিচ্ছে, তার মানে তোমাদের সাথে এরকম হয়। এটা যেন না হয় এই জন্যই হচ্ছে আমরা এখান থেকে কয়েকটা জিনিস শিখি। ফার্স্টে আমরা প্যাসেজ পড়তে হয় কিভাবে এসিটিতে এটা শিখবো। তারপরে এসিটিতে যে 4টা অপশন থাকে, এই অপশন গুলো থেকে কিভাবে ভুল অপশন গুলো এলিমিনেট করা যায় সেটা শিখবো। সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে ভুল অপশনকে বাদ দেওয়া। তোমাদের মধ্যে এখানে অনেকে আছে যে আমি প্যাসেজও মোটামুটি বুঝি কিন্তু আলটিমেটলি যে আমার ভুল হয়ে যায়। কেন? কারণ তোমরা হচ্ছে যে প্রসেস অফ এলিমিনেশন এইটা কাজে লাগাও না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে তোমাদেরকে এটা আপাতত তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি যখন তোমাদেরকে করাবো তখন আমি এটা আরো বুঝিয়ে বুঝিয়ে বলবো যে কিভাবে তুমি কমন টাইপের যে রং অ্যান্সার গুলা ওগুলাকে ধরতে পারবা। আমাদের কলেজ বোর্ড ভাবে আমরা অনেক ডাম, বিলিভ মি, কলেজ বোর্ড ভাবে আমরা অনেক ডাম। ওরা এক্সপেক্টই করে না আমরা একদম মানে মাইন্ড ব্লোয়িং কিছু করে ফেলবো। সো ওদের প্যাটার্ন, ওদের হচ্ছে ভুল দিয়ে মানে ওরা যে রং অ্যান্সার গুলো সেট করে, ওই সেট করার প্যাটার্ন অনেক সিমিলার। ওরা যুগ যুগ ধরে 100 বছর ধরে, 2026-এ ওদের 100 বছর কমপ্লিট হবে, ওরা 100 বছর ধরে সেম প্যাটার্নের মানে রং অ্যান্সার সেট করে আসতেছে। তো আমি একটু প্রথমে অল্প অল্প করে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে আমি তোমাদেরকে কোশ্চেন সলভ করতে করতে এগুলো ভালোভাবে বুঝিয়ে দিব। ফার্স্টে তোমরা সবচেয়ে যখন হচ্ছে যে একটা প্যাসেজ করবা, করার পর তোমাকে তো একটা কোশ্চেন দিয়ে দেয় যে মোস্ট লজিক্যালি কমপ্লিট দ্য টেক্সট, অথবা এই টেক্সট এর থেকে মেইন পারপাসটা কি, বা এই সেন্টেন্সটার পারপাসটা কি প্যাসেজে। যাই থাকুক না কেন তুমি একটা একটা অপশন এরকম পেতে পারো যেটা হচ্ছে অফ টপিক কথাবার্তা বা টু ব্রড। মানে ধরো তোমাকে এই যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার প্যাসেজে ডিসকাস করছে ব্রাউন ব্যাটস এর কোন একটা হ্যাবিট নিয়ে। ধরো আমি বললাম যে ব্রাউন ব্যাটস দেখতে অনেক সুন্দর, আমি বললাম আমার কাছে ব্রাউন ব্যাটস অনেক সুন্দর লাগে, আমি প্যাসেজে লিখলাম ব্রাউন ব্যাটস দেখতে অনেক সুন্দর, বাট অপশনে লিখছে পৃথিবীর সব ব্যাটস দেখতে অনেক সুন্দর। তাহলে বলো এটা কি টু ব্রড ইন করে ফেললো না? আমার প্যাসেজে স্পেসিফিক্যালি আমাকে বলে দিয়েছে আমি ব্রাউন ব্যাট নিয়ে কথা বলতেছি, অর লেটস সে আমি ব্ল্যাক কালার শিম্পাঞ্জি নিয়ে কথা বলতেছি, বাট আমার প্যাসেজে এসে বললাম যে আমি দুনিয়ার সব শিম্পাঞ্জি দেখতে অনেক কিউট। তাহলে এটা কি টু ব্রড এন্ড অর অফ টপিক কথা হয়ে গেল না? এই ধরনের অপশনগুলো কখনোই অ্যান্সার হয় না। এরপর আবার যদি কোনো এক্সট্রিম কথাবার্তা বলে, যেমন নেভার, অলওয়েজ, কমপ্লিটলি, তারপর বেস্ট, এভাবে করে যদি বলে, ধরো আমি তোমাকে কম্পেয়ার করে বললাম যে আমার কাছে একটা গরিলা আছে, একটা শিম্পাঞ্জি আছে, প্যাসেজে বলতেছে এরকম, অ্যান্ড আমি বললাম যে এই শিম্পাঞ্জির এই রেসটা, শুধুমাত্র এই রেসটা গরিলার থেকে বেটার, বাট আমি তোমাকে ধরো প্যাসেজে যে লিখলাম যে পৃথিবীর সবচেয়ে বেস্ট অ্যানিমাল হচ্ছে যে শিম্পাঞ্জি। তাহলে কি এটা আবার টু এক্সট্রিম হয়ে গেল না? তোমাদেরকে এগুলো ছোটখাটো প্যাটার্ন গুলো ধরতে পারতে হবে যে কখন হচ্ছে ওরা টু এক্সট্রিম কথাবার্তা বলে, কখন হচ্ছে টু ব্রড এন্ড কথাবার্তা বলে। তোমাদের কারো যদি মনে হয় আপু তুমি কি পড়াইতেছো, সব উঙ্গা বুঙ্গা লাগতেছে, একটু ধৈর্য ধরো, আমি একটু পরে প্যাসেজে যাব। এখন সামটাইমস তুমি ধরো একটা অপশন চয়েস পড়তেছো, পড়ার সময় তোমার মনে হবে কি আল্লাহ এটাই তো অ্যান্সার, সবকিছু প্যাসেজের সাথে মিলে যাচ্ছে, একদম প্যাসেজের ওয়ার্ড যা দিছে এখানেই তাই মানে তা দিয়ে দিছে। ধরো এটা একটা প্যাসেজ এখান থেকে দুইটা ওয়ার্ড দিছে ওই অপশনটাতে, এখান থেকে আবার দুইটা ওয়ার্ড দিছে, এখান থেকে দুইটা ওয়ার্ড দিছে, মানে তোমার মনে হবে কি প্যাসেজটাকেই তুলে দিছে এই অপশনটাতে।
এই ধরনের অপশন গুলো সাধারণত 1 নাম্বার বা 2 নাম্বারেই থাকে এ আর বিতে, এন্ড ওটা ভুল হয়। ওরা করে কি, ওরা বুঝে যে আমাদের হিউম্যান ব্রেইন আমরা এমনিতে একটু অলস, ওরা করে কি যে প্যাসেজের কিছু ওয়ার্ড ডিরেক্ট তুলে দেয়, মানে কোনো চেঞ্জও করে না, প্যাসেজ থেকে জাস্ট কতগুলো র্যান্ডম ওয়ার্ড নিয়ে একটা অপশন বানাই ফেলে। অ্যান্ড আমরা যখন ওই অপশনটা পড়ি আমাদের কাছে মনে হয় এইটাই সবচেয়ে প্যাসেজের সিমিলার, এটাই অ্যান্সার হবে। এই প্যাটার্নটা ওরা অনেক ইউজ করে কলেজ বোর্ড। সবাই কি বুঝতে পারছো? একটু একটু কি বুঝতে পারতেছো? বেশি বুঝার দরকার নেই, আমরা প্যাসেজ করলে আরো ভালো বুঝতে পারবো। যা যা বলতেছি অল্প অল্প কি বুঝতে পারতেছো তোমরা? বলো বলো। জি আপু বুঝছি। হ্যাঁ, অল্প অল্প বুঝতে পারলেই হবে। তারপর হচ্ছে এখন এই যতটুকু বলছি এতটুকু জানলে আপাতত হবে, আমরা এখন প্র্যাকটিস করে করে দেখবো। প্র্যাকটিস করার আগে আমি তোমাদেরকে জেনারেলাইজড রিসার্চ সাজেশন দিই যে তোমরা কিভাবে ইংলিশ মডিউলটা করবা। তোমাদের মধ্যে এখনো অনেকেই আছো যারা 1 নাম্বার থেকে শুরু করো একদম 27 পর্যন্ত করতে করতে যাও, এভাবে করবা না। যারা যারা এখনো রিডিং প্যাসেজ আগে করো, আজকে থেকে করা বন্ধ করো। রিডিং প্যাসেজ আগে করবা না, যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করবা। আমি তোমাদেরকে 2টা দিচ্ছি। একটা হচ্ছে গ্রামার থেকে শুরু করবা, গ্রামার থেকে শুরু করে 27 পর্যন্ত যাবা, 27 পর্যন্ত যাওয়ার পর আবার 1 থেকে 14 পর্যন্ত করবা। মানে আগে গ্রামার পার্ট করবা, তারপর হচ্ছে যে ভোক্যাবস করে রিডিং গুলা করবা, মানে রিডিং প্যাসেজ সবার লাস্টে করবা। এটা হচ্ছে স্ট্র্যাটেজি 1। এটা যদি কারোর পছন্দ না হয় তারা করতে পারো কি 27 থেকে ব্যাকওয়ার্ড আসতে পারো, একদম শুরু করতে পারো 27 থেকে, তারপর 26, 25, 24 এভাবে করে করে 1-এ আসতে পারো। আমি পার্সোনালি কোনটা করেছিলাম যদি আমাকে আস্ক করো, আমি ফার্স্ট স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম। আমি অলওয়েজ শুরু করতাম গ্রামার থেকে, গ্রামার 14, 15 আর 16 এরকম কোন একটা পার্ট থেকে শুরু হয়। তো আমি হচ্ছে 14, 15 থেকে শুরু করতাম, 27 পর্যন্ত যেতাম, দেন 1 নাম্বার থেকে বাকিগুলো করতাম। অ্যান্ড যখন আমি দেখতাম কোনো একটা গ্রাফ কোয়েশ্চেন বা ক্রস টেক্সট কানেকশন, মানে যেখানে 2টা প্যাসেজ থাকে, ওই কোয়েশ্চেনগুলো আমি সবার লাস্টে করতাম, ওগুলোকে আমি একদম সবার লাস্টে রেখে দিতাম। সবাই কি আমার স্ট্র্যাটেজি বুঝছো? এমন কেউ কি আছো যে হচ্ছে এখানে 1 থেকে 27 পর্যন্ত একটানা করে যেত আগে, এরকম কেউ আছো? আচ্ছা, হ্যান্ড রেজ করছো, তার মানে হচ্ছে তোমরা আগে এভাবে করতে, এখন আর এভাবে করবে না। আপু যেটা বলি আপুকে একটু বিশেষ করে করে দেখো, দেখবে তোমাদের অ্যাকিউরেসি রেট বাড়বে গ্রামারের জন্য, আর স্কোরও বাড়বে। আচ্ছা, সো ফাইনালি এখন আমরা শুরু করি। ফার্স্টে আমি তোমাদেরকে আজকে একটাই যেহেতু ক্লাস, আমার অনেক কিছু কভার করতে হবে। আমাদের রিডিং এর জন্য কিন্তু 2টা টোটাল ডোমেইন। সো আচ্ছা আমাকে আপু, যেহেতু ছিল বুঝিনি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা 15 থেকে 27 অব্দি যেতে মানে এস্টিমেটলি 33 থেকে শুরু হয়, তো এস্টিমেটলি কত মিনিট লাগে মানে বাকি 14টা অ্যান্সার করার জন্য? কত মিনিট লেফট আ- থাকা লাগে বাকি আচ্ছা, 14টার জন্য? আমি বলি, আমি সাধারণত যেটা করতাম 10 মিনিটের কম সময়ে হচ্ছে গ্রামার শেষ করে ফেলতাম। আমার তাহলে টোটাল 32 মিনিটস না? তো দেখো আমার 15 থেকে 27 এর মধ্যে আমি এটা একদম তাড়াহুড়ো করতাম না, কারণ আমি জানি এখানে আমি নাম্বার নষ্ট করতে পারবো না, আমার স্কোর এখানে একদম পারফেক্ট থাকতে হবে। সো আমি মোটামুটি লেস দেন 10 মিনিটস এর মধ্যে এটা শেষ করতাম, 15 to 27 পর্যন্ত। এরপর বাকি টাইমটা আমি হচ্ছে বাকিগুলোতে দিতাম। এখন এটা যার যার প্রেফারেন্স, তোমরা সবাই নিজেরা এক্সাম দিয়ে দিয়ে দেখবা তোমাদের জন্য কোনটা ওয়ার্ক করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখো, আমরা রিডিং এর অনেকগুলো টপিক, তো আমরা হচ্ছে কিছু কিছু করে করে প্রত্যেকটা থেকে অল্প অল্প একটু সলভ করার ট্রাই করি। ফার্স্টে আমাদের কি আসে রিডিং থেকে বলো তো? ফার্স্ট কোয়েশ্চেনটা কিসের হয়? ওয়ার্ডস এন্ড কনটেক্সট। এক্স্যাক্টলি, ভোকাবুলারি কোয়েশ্চেন। সো দেখো, আমরা ফার্স্টে ভোকাবুলারি কোয়েশ্চেন করব, এখানে আমি ভোক্যাবস কোয়েশ্চেনও রেখেছি। আমরা মোটামুটি একটু একটু করে করি। ফার্স্টে ধরো অনেকে আছে এখানে পোয়াম অনেক ভয় পাও, তোমাদের কে কে আছো যে পোয়েম অনেক ভয় পাও, যে পোয়েম দেখলে মনে হয় যে না আপু আমি আর রিসিটি দিব না, আর ভালো লাগতেছে না পড়ালেখা, ঘুমাই যাই? হ্যাঁ, অনেকেই দেখতেছি হ্যান্ড রাইজ করতেছো। তোমাদের সবাই ঘুমাই যেতে ইচ্ছে করে? হাই ফাইভ। আমারও ঘুমাই যেতে ইচ্ছে করে। আমি এমন এক বান্দা যার আমার পোয়েম পড়তে একদম ভালো লাগে না। আমি অনেক নভেলস পড়ি, বাট এই কবিতা টবিতা নট মাই থিং। আচ্ছা, বাট কিছু করার নেই, আমাদের এখন এটা অনেকে হ্যান্ড রেজ করছে। হাই হাই, তোমাদের সবার আমার মতো অবস্থা। আচ্ছা চলো, বাট আমাদের তো পারতে হবে। দেখি তোমরা একটু গেস করার ট্রাই করো এটা অ্যান্সার কি হবে। কেউ এখানে কোনো এআই ইউজ করবে না, এখানে তোমরা শিখতে আসছো। কেউ এখানে নিজেকে শাইন করানোর জন্য আমার কাছে ভালো হয়ে যাবে কোনো লাভ নেই, আমি তোমাদেরকে কখনো কিটক্যাট খাওয়াবো না। সো তোমরা আমাকে সবাই বলো এটার অ্যান্সার কি হবে, আমাকে চ্যাট বক্সে লিখে দাও, আমি দেখছি।
তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, সবাই লিখো, এটা পড়ে আমাকে বলো কি হতে পারে এটার অ্যান্সার। পড়ছো সবাই? আর তো কোনো খবর নাই, স্টুডেন্টরা কি ঘুমিয়ে গেল? তোমাদেরকে কি আমি কবিতা পড়তে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম? এ, আচ্ছা, একজন ভালো বাচ্চা, সে অ্যান্সার করেছে এ, আয়শা। বাই দ্য ওয়ে আয়শা, আমার আম্মুর নাম আয়শা। So, তোমার নামের সাথে আমার আম্মুর নামের মিল আছে। আচ্ছা, একজন বলছে বি, একজন বলছে নাজিফা বলছে বি, আরহাম বলছে সি। দেখি আর কে কি বলো, বলতে থাকো। ম্যাক্সিমাম এ বলছে, প্রাণ, তোমার নামটা চলে গেল, প্রীতি, তারপর হচ্ছে জিৎ, তোমার ম্যাক্সিমামই এ বলছো। হুম। বাপরে, এর তো ছড়াছড়ি, তাহলে অ্যান্সার মেবি এই হবে। সবাই এ বলছে, বলো বলো সবাই বলো। আর কার কি মনে হয়? আহ একজন বি বলেছো, আর সি বলেছো 2-3 জন, ডি কেউ বলো নাই, দেখি ডিও কয়েকজন বলো, তাহলে এ বি সি ডি চারোটা হয়ে যাক, না তো ডি কষ্ট পাবে। হ্যাঁ, মিনি পোকো, কি নাম, ও বলেছে বি। মাশফিক বি বলেছে, মাশফিক ডি কে কষ্ট দিতে চায়নি। আচ্ছা আচ্ছা, ইনাফ টাইম দিয়েছি, এবিসিডি চারোটাই যেহেতু বলছে, এখন আমরা করতে পারি। আচ্ছা দেখি, এবিসিডি এ মনে হয় জিতবে, কারণ সবাই এ তে ভোট দিয়েছো। এখন প্রথমত, তোমরা যারা যারা এই পোয়েম পড়ে, এই পোয়েমের মানে কি বলে, ভাব সম্প্রসারণ করার ট্রাই করছো, মানে কম্প্রিহেনশন করার ট্রাই করছো, যে আমি আজকে বুঝেই ছাড়বো এইটা দিয়ে এখানে উইলিয়াম ব্লেক কি বলছে, ভাই বোন নিজেদেরকে রেস্ট দাও, কোনো দরকার নেই। আমাদের এখানে এটার একদম অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট দেখবো ভাইবস কি দিচ্ছে পোয়েমটা, পোয়েমটা কি পজিটিভ ভাইবস দিচ্ছে নাকি নেগেটিভ ভাইব দিচ্ছে, নাকি কোনো ভাইবই দিচ্ছে না। চলো আমরা দেখি। আমি একটু, আমার একটা কলম নেই। আচ্ছা আচ্ছা, দেখো, আমি যদি এখানে পড়ি, এখানের মধ্যে এই তোমরা, আচ্ছা দাঁড়াও আমি শুরু করি, তোমাদের এখন সময় দিয়েছি। ফার্স্টে দেখো, কবিতার নাম হচ্ছে দ্য সিক রোজ, প্রথমে আমি একটা নেগেটিভ ভাইব পাচ্ছি এখান থেকে। তারপরে যদি আমি পড়ি, এখানে বলতেছে আর্ট সিক, নেগেটিভ কথা, ইনভিজিবল ওয়ার্ম, নেগেটিভ কথা, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হোলিং স্টর্ম, অ্যাগেইন নেগেটিভ, নাইট কুড বি এনিথিং, সো আমি ওটাকে কিছু বললাম না। has found out thy bed and crimson joy, একটা পজিটিভ কথা বলছে। ডার্ক সিক্রেট লাভ, লাভ পজিটিভ হতে পারে, বাট ডার্ক সিক্রেট, ও মাই গড, নেগেটিভ। ডাজ thy life destroy, নেগেটিভ। তো আমাকে বলো তো, এই পুরা কবিতাটা পড়ে, পোয়েমটা পড়ে তোমরা কি ভাইবস পাচ্ছ, পজিটিভ ভাইবস পাচ্ছ নাকি নেগেটিভ ভাইবস পাচ্ছ? এন্ড কোনটার আপু রেশিও বেশি? নেগেটিভ ভাইবস। হ্যাঁ, কোনটার রেশিও বেশি, মানে এখানে তো আমরা একটা পজিটিভও পেয়েছিলাম। এটা কি এখন তোমাকে যদি আমি বলি এই পোয়েমটা পড়ে তোমরা কি নিউট্রালাইজড, ধরো এখানে যদি 3টা নেগেটিভ ভাইব পাইতাম, 3টা পজিটিভ ভাইবস পেতাম, আমি বলতাম যেটা একটা নিউট্রালাইজড ভাইবস দিচ্ছে। এখন আমি বেসিক্যালি দেখতেছি এখানে নেগেটিভিটির রেশিওটা বেশি, তাই না? জি আপু। তোমরা কি সবাই আমার সাথে এগ্রি করো যে এই পোয়েমের মধ্যে নেগেটিভিটি বেশি? জি আপু। তাহলে আমি অ্যান্সার চয়েস থেকেও খুঁজবো এমন একটা কিছু যেটা সব নেগেটিভ কথাবার্তা বলতেছে, মানে আমি কোনো নিউট্রালাইজেশনেও যাব না, আমি পজিটিভ তো ধরবোই না। তো ফার্স্টে এতে যাই, যেহেতু সবাই এ বলছো, এখানে বলছে টু সেলিব্রেট দ্য হারমোনি বিটুইন লাইফ এন্ড ডেথ ইন নেচার। লাইফ এন্ড ডেথ, লাইফ হচ্ছে পজিটিভ, ডেথ হচ্ছে নেগেটিভ, সো বেসিক্যালি পজিটিভ নেগেটিভ এটা কি, এটা নিউট্রালাইজ করে দিচ্ছে না এটাকে?
অপশন এ যে নিউট্রালাইজড হয়ে গেছে, সবাই কি বুঝছো? জি আপু। আমাদের আমাদের যে পোয়ামটা দেয়া এখানে হচ্ছে নেগেটিভিটি বেশি, তো আমার এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে নেগেটিভিটি বেশি। এরপর যদি আমি বি পড়ি, টু এক্সপ্লোর দ্য কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন ডিকে অ্যান্ড রিভার্ট, বেসিকলি অপশন এ এর মতোই, এখানে ডিকে অ্যান্ড রিভার্ট, ডিকে ইজ নেগেটিভ অ্যান্ড রিভার্ট ইজ পজিটিভ, সো এই অপশনটাও কি নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। অপশন সি যদি দেখি, টু শো হাউ ডিফারেন্ট স্পিসিস ইন্টারাক্ট ইন দ্য এনভায়রনমেন্ট, ওয়েল এটা পুরাই নিউট্রাল একটা কথাবার্তা, এন্ড ডিফারেন্ট স্পেসেস ইন্টারাক্ট ইন দ্য এনভায়রনমেন্ট এই ধরনের কোনো কিছু মানে এটা একটা পুরাই নিউট্রাল কথা, এখানে কোনো পজিটিভিটিও দিচ্ছে না, কোনো নেগেটিভিটিও দিচ্ছে না, তাই না? জি আপু। এন্ড ডি নাম্বার যদি দেখি, টু ল্যামেন্ট, ল্যামেন্ট মানে কি? কান্নাকাটি করা, তাই না? মানে হচ্ছে যে হাহাকার করা। দ্য পাওয়ার অফ করাপ্টিং ফোর্সেস, করাপ্টিং অফকোর্স একটা নেগেটিভ, ল্যামেন্ট অফকোর্স নেগেটিভ, করাপ্টিং ফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড, সো অপশন ডি একমাত্র যেটা আমাদের নেগেটিভিটি একটা ভাইবস দিচ্ছে। তাহলে এবার সবাই বলো অ্যান্সার কি হবে, বলো বলো। আপু ডি হবে। এক্স্যাক্টলি, অ্যান্সার ডি হবে। কারণ কি, আমরা যখন পোয়েমটা পড়েছি আমরা দেখেছি আমাদের পোয়েমটা একটা নেগেটিভিটি মিনিং দিচ্ছে, এখানে জাস্ট একবার ক্রিমসন জয় ইউজ করছে যেটা পজিটিভ, আর সবগুলা ওয়ার্ড নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে অফকোর্স এটা অ্যান্সার যেটা মিন করবে সেটাও একটা নেগেটিভ ওয়ার্ড অ্যান্সার মিন করবে। আমি এখানে জানি না, আমি এক্স্যাক্টলি আমি পুরো পোয়েমটা পড়িও নাই, তোমাদেরও পড়তে হবে না, তোমাদেরও বুঝতে হবে না, এখানে তোমরা কেউ পোয়েম অ্যানালাইসিস করতে বসবা না, কেউ প্যাসেজে সায়েন্টিফিক প্যাসেজ দেয় অনেক সময়, তোমরা কেউ সায়েন্টিস্ট হতে বসবে না, তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে কম্প্রিহেন্ড করতে হবে। বুঝতে পারছো সবাই আমার কথা? দেখি সবাই বলো তো এই প্রথম কোয়েশ্চেনটা সবাই বুঝছো কিনা? ইয়েস। আচ্ছা। জি আপু, বুঝতে পেরেছি। হুম, দুই তিনজন বুঝছো, আর কে কে বুঝছো বলো। আচ্ছা, সুলতানা লামিসের সাথে ক্ল্যাপ করতেছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার এটাতে আসি আমরা। দেখি এটা তোমরা আমাকে অ্যান্সার করো আগে, আবার তোমাদেরকে আবার আমি 1 মিনিট সময় দিচ্ছি, এবার দেখি আবার তোমরা এর বর্ণনা করো কিনা। শুরু করো। রিফিউট এই ওয়ার্ডটা এসএটিতে অনেক ইউজ করে, তাই না? তোমরা কে কে দেখেছো আগে রিফিউট? দেখি তোমাদের ভোকেবস ধরি, তোমরা যারা পরশুদিন এক্সাম দিচ্ছ, এসএটির অনেক কিছু কমন কমন ভোকেবস আছে, যেমন রিফিউট, রিফিউট অনেক কমন একটা এসএটি ওয়ার্ড, বলো তো রিফিউট অর্থ কি? উম সবাই অ্যান্সার করছো তাই না? এ এ এ বি, এ এ বি বলেছো আরহাম, আর সবাই এ বলছো। তোমরা সবাই এখানে কয়জন আছো দেখি তো? 40। তোমরা সবাই আমাকে এক একটা কিটক্যাট পাঠাবা, আমি এই যে এত অসুস্থ শরীরে তোমাদের ক্লাস নিচ্ছি, আমার এখন জানো 103 জ্বর। বি, এ বি, সি আর ডিও কেউ বলো, সি আর ডি কেউ বলছো না কেন? ওরা কষ্ট পাবে তো। ইয়েস, আই উইল টেক রেস্ট আফটার দ্য ক্লাস। আমার ব্যাচের ক্লাসও আমি নিতে পারছি না, এই ক্লাসটা আমি বেসিকলি প্রমিস করেছিলাম ঈদের আগে যে আমি নিব, বাট আমি যে ঈদের পরে অসুস্থ হয়ে যাবো আমি নিজেই জানতাম। এই যে ভালো বাচ্চা মোস্তাকিম, ও সি অ্যান্সার করছে, আমি যে বলছি সি আর ডি অ্যান্সার করো। হ্যাঁ, আরহাম, আবার আরহাম একটু আগে বলছিল বি, এখন আবার আরহাম সি তে চলে গেছে। আচ্ছা, তোমরা এখন তো কেউ ডি অ্যান্সার, ডি বলো, নয়তো ডিও কষ্ট পাবে। তোমাদের কাছে আর 15 সেকেন্ড টাইম আছে। এই যে মাশফিক দি বলছে। তোমরা অনেক ভালো, আমার তোমাদেরকে অনেক পছন্দ হয়েছে।
আচ্ছা, যেহেতু এবিসিডি চারটা বলা হয়ে গেছে, চলো আমরা শুরু করি। দেখো কি বলছে আমাদের এই হচ্ছে গ্যাপ। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝতে যাবা না। তোমাদের যদি প্যাসেজে 100টা মিনিং ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মিনিংই জানার দরকার নেই। যে কয়টা ওয়ার্ডের মিনিং জানো ওই কয়টা থেকে প্যাসেজে অ্যান্সার করবা। আচ্ছা, শুরু করি। The US Congress commissioned a sculpted statue honoring country's first president, but the final work known as was dashed in the press by those who felt inappropriate. Okay. So this one was inappropriate. মানে এই যে স্ট্যাচুটা বানানো হয়েছে, ফার্স্টে অনারিং ইজ আ পজিটিভ ওয়ার্ড, বাই দ্য ওয়ে আমি এটা মিস করে গেছি। অনারিং একটা পজিটিভ মিনিং দিচ্ছে, বাট ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইজ কাইন্ড কি অফকোর্স নেগেটিভ, ইভেন অফেন্সিভ। ও মাই গড, আরো নেগেটিভ। To depict George Washington bare-chested and muscular. Criticism of the statue continued for decades until it was eventually removed from the National Mall in 1908. তার মানে হচ্ছে এটা এত বেশি ক্রিটিসাইজ করা হয়েছে যে এটাকে আলটিমেটলি রিমুভ করে দিতে হয়েছে স্ট্যাচুটাকে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে এবার সবাই বলো এই প্যাসেজে এইখানে মিনিংটা কি, পজিটিভ হওয়া উচিত নাকি নেগেটিভ হওয়া উচিত? মানে দেখো, ফার্স্ট এই পর্যন্ত তোমাকে পজিটিভ কথাবার্তা বলে গেছে যে এটাকে অনার করার জন্য, জর্জ ওয়াশিংটনকে অনার করার জন্য একটা স্ট্যাচু করা হয়েছে। এবার যখন স্ট্যাচুটা হয়ে গেছে তখন এই স্ট্যাচুটা এতটাই উল্টাপাল্টা ছিল যে এটা এতটাই অফেন্সিভ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল, এটাকে এত বেশি ক্রিটিসাইজ করা হয়েছে যে ইভেন্চুয়ালি এটাকে সরাই ফেলতে হয়েছে। সেখানে অবশ্যই কিছু একটা থাকতে হবে যেটা নেগেটিভ, তাই না? অফকোর্স। তাহলে ফার্স্টে ভ্যালিডেটেড মানে হচ্ছে তুমি কোনো কিছু ভ্যালিডিটি দিতেছো, অফকোর্স না। প্রমোটেড মানে হচ্ছে কোনো কিছু প্রমোট, মানে ভ্যালিডেটেড এন্ড প্রমোটেড বোথ আর পজিটিভ ওয়ার্ডস, এটা তোমরা সবাই বুঝতেছো। সো এই দুইটা অবশ্যই হবে না, কোনো পজিটিভ মিনিং এখানে আমরা চাচ্ছি না। এখন রিফিউটেড, তোমাদেরকে আমি আস্ক করেছিলাম রিফিউটেড অর্থ কি। রিফিউটেড অর্থ তোমরা কেউ আমাকে বলো নাই, তোমরা সবাই পচা, বাট রিফিউটেড অর্থ কি কেউ জানো না নাকি এমনিতেই বলো নাই? তোমরা কি জানো রিফিউটেড অর্থ কি? রিফিউটেড অর্থ হচ্ছে না কোনো কিছুকে আপু, মানে জানি না ভুল আপু। প্রমাণ করা বা রং প্রুফ করা, রিফিউট করা। শিখে ফেলবা, রিফিউটেড অনেক অনেক কমন একটা এসএটি ওয়ার্ড। ইভেন তোমাদের ওই যে নোট টেকিং যে কোয়েশ্চেন গুলো আসে, বা ওই যে দুইটা সায়েন্টিস্টের যে থাকে যে ও ওর ক্লেমকে রিফিউট করতে চাইলে নিজের কোনটা হচ্ছে অ্যান্সার হবে, এই ধরনের অনেক কোয়েশ্চেন আছে যেগুলোতে রিফিউট মানে ওরা ইউজ করে। রিফিউটেড মানে হচ্ছে কোনো কিছুকে ভুল প্রমাণ করা। সো এখন রিফিউট তো তাহলে একটা নেগেটিভ ওয়ার্ড। এখন তোমাদের কাছে কেউ কি জানো এক্সকোরিয়েটেড অর্থ কি? আচ্ছা, যদি নাই জানো এক্সকোরিয়েটেড অর্থ, ধরে নিচ্ছি যে তোমরা জানো না, বাট আগে তো রিফিউট জানছি। এবার রিফিউট এখানে কাজ করে কিনা এটা একটু দেখি। এখানে একটা স্ট্যাচু নিয়ে কথা বলতেছি আমরা, যে দ্য স্ট্যাচু, দ্য ফাইনাল ওয়ার্ক। এখানে যে সাবজেক্ট আছে দ্য ফাইনাল ওয়ার্ক, এই দ্য ফাইনাল ওয়ার্কটা কি একটা স্ট্যাচু না? একটা স্ট্যাচুকে কি কেউ রিফিউট করতে পারবে? কেউ কি ভুল প্রমাণ করতে পারবে? আমরা ভুল প্রমাণ কি করতে পারি? আমরা একটা ক্লেমকে ভুল প্রমাণ করতে পারি, যে আমি একটা ক্লেম করছি এন্ড দেন তুমি এসে এটাকে রিফিউট করলা, মানে তুমি এটাকে ডিসঅ্যাপ্রুভ করলা বা ভুল বললা। বাট তুমি কি একটা স্ট্যাচুকে রিফিউট করতে পারবা? দেখি সবাই বলো তো। স্ট্যাচুকে, এক্স্যাক্টলি, স্ট্যাচুকে আমরা রিফিউট করতে পারবো না। সো তোমরা যদি কেউ নাও জেনে থাকো এক্সকোরিয়েটেড মিনিং কি, তাহলেও তোমাদের এখানে, যেহেতু আমরা তিনটাকে ইলিমিনেট করে আসছি, আমাদের বাকি যেটা থাকবে ওইটাই অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে এক্সকোরিয়েটেড। এক্সকোরিয়েটেড মানে হচ্ছে এক্সট্রিমলি ক্রিটিসাইজ করা কোনো কিছুকে। এন্ড এখানে কিন্তু আমরা যখন মানে প্যাসেজটা পড়ছিলাম, ডাম্প সামারি নিছিলাম প্যাসেজটার, সেটাই ছিল যে এত বেশি ক্রিটিসাইজ করা হয়েছে যে এটাকে ইভেন্চুয়ালি রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে সবাই কি বুঝতে পারছো কেন বি অ্যান্সার? বলো বলো, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সব কোশ্চেনে কি এরকম কন্ডিশন ইউজ করে সলভ করতে হবে নাকি মানে কোনটার ক্ষেত্রে আবার ফির ইন্টারপ্রেট আমি করে? মোটামুটি সব কিছুতে কনোটেশন ইউজ করি, ইভেন ট্রানজিশনের কনোটেশন ইউজ করি, রিডিং এর সবগুলোতে কনোটেশন ইউজ করি। যখন আমার কথা হচ্ছে, আমি নিজেকে আগে বলে নেই যে এটা কখনোই পসিবল না। একটা যারা আমার স্টুডেন্ট আছে ওরা ইউএসএ তে থাকে, ওরা ইউএসএ তে পড়ে, ওরাও হচ্ছে 800 সামটাইমস পায় না। তো যারা ইউএসএ তে থাকে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা নেটিভ ইংলিশ স্পিকার,
সবার কাছেই রিডিং প্যাসেজ কঠিন লাগে। কলেজ বোর্ড এভাবেই সেট করে যে কিছু কিছু সায়েন্টিফিক প্যাসেজ দিবে বা লিটারেচার প্যাসেজ দিবে যেটা সবার কাছেই কঠিন লাগবে। ওই টাইম জোনের মধ্যে তোমাকে যদি 1 ঘন্টা বসে আমি এটা সলভ করতে দিতাম তোমরা সবাই পারতাম। সো আমি ধরেই নেই যে এখানে এমন কিছু থাকবে যেটা সবাই বুঝবে না। যতটুকু আমি বুঝবো অতটুকু থেকে আমি একটা ভাইবস নেওয়ার চেষ্টা করবো যে এটা কি বুঝাইতেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আমি যেমন যখন আমি ওয়ার্ড মিনিং শিখতাম আমি ওয়ার্ডের রুটস শিখতাম মোটামুটি, বা প্রিফিক্স সাফিক্স কোনটা দিলে কোনটা হচ্ছে যে মানে নেগেটিভ বোঝায়, কোনটা দিলে পজিটিভ বোঝায়, এগুলো শিখতাম। যার জন্য আমি সবকিছুতে এটা ইউজ করি। তোমার কোয়েশ্চেন আনসার হচ্ছে আমি ট্রানজিশন বলো রিডিং প্যাসেজ বলো সব জায়গায় কনোটেশন ইউজ করি। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হলো। এবার আমি হচ্ছে যে নেক্সটটাতে যাই। অ্যানালাইজ করা আমাদের হয়ে গেছে, তোমরা সবাই নিশ্চয়ই বুঝছো। আমি একটা তোমাদেরকে হচ্ছে ওয়ার্ডস এন্ড কন্টেক্টস দেখিয়েছি, আর এটা হচ্ছে মেইন পারপাস দেখিয়েছি। এখন আমরা হচ্ছে একটা একটা করে একটু একটু প্র্যাকটিস করবো। ফার্স্টে এটা সবাই করো। দেখো কত ইজি ইজি ওয়ার্ড। সবাই ট্রায়াম্প অর্থ জানো, ডিনান্সিয়েশন অর্থ জানো, ফিউশন অর্থ জানো, স্কেপটিসিজম অর্থ জানো, সবাই এগুলো জানো। করো। এই যে স্কেপটিক্যাল ওয়ার্ডটাও কিন্তু এসএটির জন্য অনেক কমন একটা ওয়ার্ড। স্কেপটিক্যাল অর্থ জানো সবাই? মানে আপু অপটিমিস্টিক, কনফিউজড। হ্যাঁ, না মানে একটু সন্দেহ করা। অপটিমিস্টিক, পেসিমিস্টিক, স্কেপটিক্যাল, তারপর হচ্ছে প্রডিগাল, তারপর হচ্ছে ডগম্যাটিক, তারপরে প্র্যাগম্যাটিক, ইনোকিউয়াস, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো এসএটি অনেকবার ইউজ করে। স্কেপটিক্যাল মানে হচ্ছে মানে সন্দেহ করা মানুষকে, যে কোনো কিছুকে। কে কি বলছো? সি বলছো ম্যাক্সিমাম। এটা একটু বেশি ইজি হয়ে গেল তাই না কোশ্চেনটা? আচ্ছা, এটাতে বেশি সময় না দিই যেহেতু এটা ইজি। এটা দেয়ার একটা রিজন আছে, এই কোশ্চেনটা নেয়ার একটা রিজন আছে। এই কোশ্চেনটা আমি নিয়েছি তোমাদেরকে একটা প্যাটার্ন শেখানোর জন্য, সেটা হচ্ছে দিস। দিস যখন আমি বলতেছি যে দিস ড্যাশ অফ ম্যান মেড টেকনোলজি অর সামথিং, তার মানে তো এটা ক্লিয়ার যে আমি এটা রিলেটেড আগেও কথা বলে আসছি, তাই না? মানে দিস বলো বা সামটাইমস আমরা দেখবো যে কোলন ইউজ করে। এই দুইটা আমি দুইটারই এখানে হচ্ছে এক্সাম্পল রেখেছি তোমাদের বোঝানোর জন্য। দিস দেন হচ্ছে কোলন, এইগুলা কি তার মানে বোঝাচ্ছে রিপিটেশন, তাই না? যে আমি যেটা নিয়ে সামনে কথা বলবো সেটা নিয়ে আমরা আগেও কথা বলে আসছি। দিস ইজ দ্য থিং, যে পরের জিনিসগুলো পড়ার দরকার নেই। যে তুমি এই দিসটা আসলে কাকে মিন করতেছে সেটা জানার জন্য তুমি জাস্ট আগেরটুকু পড়ে আসলেই হয়। আমি যদি পড়ে আসি, এখানে বলছে ইটালিয়ান আর্টিস্ট সে করছে কি একটা স্কাল্পচার্স করছে যেটা দ্যাট ব্লেন্ড মেশিনস উইথ লিভিং অর্গানিজমস দিস ড্যাশ অফ ম্যান-মেড টেকনোলজি। এখানে আমি কি, এইটা পড়ে আমি কি বুঝছি যে ইটালিয়ান একজন আর্টিস্ট সে একটা কিছু বানাইছে যেটা হচ্ছে যে কি করে, সেটা মেশিন অ্যান্ড লিভিং অর্গানিজমের একটা ব্লেন্ড তৈরি করে, মানে একটা মিক্সচার সে তৈরি করছে। দিস দিস মিক্সচার অফ ম্যান মেড টেকনোলজি, এটাই তো আসে তাই না আমাদের মাথায়। যা আমরা যখন বাইরে দেবে, তোমাদেরকে এটা বলা হয় নাই, আমি এই যখন তোমাদেরকে এগুলা পড়াইছি প্রত্যেকটা টাইমে আমি তোমাদের কিন্তু কি করছি, সাটেল ওয়েতে তোমাদেরকে বুঝাইছি, আমরা নিজেরা গেস করে নিছি যে আমরা কি খুঁজতেছি অপশন থেকে। যখন আমি এটা করাইছি তোমাদেরকে বলছি যে আমি এটা নেগেটিভ, পুরা নেগেটিভ মিনিং দিচ্ছি এরকম একটা অপশন খুঁজতেছি। এখানে আমি যখন করছি আমি এটা পড়ার সময় বলছি যেটা হাইলি ক্রিটিসাইজ করতেছি এরকম কিছু একটা খুঁজতেছি। সিমিলারলি এটা যখন আমি যে কোনো কিছু পড়ার সময় তুমি আগে নিজে বুঝে নিবা যে তুমি কি খুঁজতেছো অপশন থেকে, নয়তো তুমি অপশন দেখে কনফিউজড হয়ে যাবা। স্যার আমি বুঝলাম যে এখানে আমি মিক্সচার টাইপের কিছু একটা খুঁজতেছি, যে এখানে যে মেশিন আর লিভিং অর্গানিজমের যে মিক্সচারটা, দিস মিক্সচার অফ ম্যান মেড টেকনোলজি, এইরকম কিছু একটা খুঁজতেছি। সেখানে মিক্সচার টাইপের ওয়ার্ড কোনটা আছে? ফিউশন। সো আমাদের ফিউশন অ্যান্সার হবে। স্কেপটিসিজম এখানে অ্যান্সার হওয়ার কোনো কথাই না, কারণ এখানে আমরা কোনো কিছু সন্দেহ করতেছি না। ট্রায়াম্প অনেকের কাছে মনে হতে পারে যে
যে ট্রায়াম্প অ্যান্সার হতে পারে, কারণ ট্রায়াম্প মানে তো অনেক ভালো কিছু, অনেক পজিটিভ কিছু। এখানে আমরা একটা ভালো পজিটিভ একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, তাহলে ট্রায়াম্প কেন অ্যান্সার না? এটা ট্রায়াম্প হচ্ছে তোমাকে এখানে কি বলে, ওই ট্র্যাপ অ্যান্সার হিসেবে দিয়েছে। এই দিস দিয়ে তোমাকে একদম বুঝিয়েই দিচ্ছে যে তুমি জাস্ট আগে যেটা নিয়ে কথা বলছো যে ব্লেন্ড, ওইটাই তোমাকে এখানে রিপিট করতে হবে। সো এই জন্য আমার অ্যান্সার হবে ফিউশন। সবাই কি বুঝতে পারছো এটা? না বুঝতে পারলে হাত পা মাথা সবকিছু তুলে দাঁড়াও, যার যে যেটা বুঝো নাই বলো সবাই। চার হাত পা তুলো যারা যারা বুঝো নাই। হুম, হ্যাঁ হ্যাঁ বলো বুঝছো কিনা। আচ্ছা সবাই বুঝছে, গুড। আচ্ছা, এখন ধরো এখানে ডিনান্সিয়েশন অর্থ তোমরা কেউ জানো না, তোমরা কিভাবে, তোমরা যারা তো পরশু এসিটি দিবা তোমরা তো দিবা, আর যারা হচ্ছে পরে এসিটি দিবা বা পরশু দিন এসিটি দেওয়ার পরেও যারা হচ্ছে ফার্স্ট টাইম এসিটি দিচ্ছ, আবার কয়েকবার দিতে পারো, অনেকেই দুইবার এসিটি দেয়, তিনবার পর্যন্ত এসিটি অনেকে দেয়। সো যারা মনে করো যে আরো পড়ালেখা করবা তাদের জন্য এখানে একটা আম, কি বলে এক্সাম্পল যে কিভাবে ওয়ার্ড মিনিং করতে হয়। যেমন ধরো ডিনান্সিয়েশন অর্থ তোমরা জানো না, তো কিভাবে একটা ওয়ার্ড মিনিং শিখবা? ফার্স্টে হচ্ছে তুমি ওয়ার্ডটা লিখে এটার কনোটেশনটা দিবা, যেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, দেন এটার মিনিংটা লিখবা। অফকোর্স ইংলিশ ইউজ করবা, বাংলা ইউজ করবা না। দরকার হলে তুমি ইজি ইংলিশে লিখবা, তাও বাংলা ইউজ করবা না। তারপর এখানে ধরো এটা লিখলাম যে ক্রিটিসিজম, তারপর তুমি কি করবা, ডিনান্সিয়েশন দিয়ে একটা কি বলে সেন্টেন্স লিখবা, এক্সাম্পল সেন্টেন্স, এন্ড ট্রাই করবা এই এক্সাম্পল সেন্টেন্সটা একটা এসিটির মতো এক্সাম্পল সেন্টেন্স করার। মানে তুমি এই ক্ষেত্রে এআই অনেক হেল্প করে। আমি ওয়ার্ড মিনিং শিখতাম এআই কে দিয়ে। আমি বলতাম যে আমাকে কনোটেশন দিবা, একটা ইজি ট্রিক্স দিতে পারো যেটা দিয়ে আমার এই ওয়ার্ডটা মনে থাকবে, তারপর হচ্ছে যে আমাকে হচ্ছে আর কি একটা এক্সাম্পল সেন্টেন্স দিবা যেটা এসিটির মতো, মানে মিনিং দিবে এসিটিতে যেভাবে ইউজ করা হয়, আর রিলেটেড যদি কোনো এসিটি ওয়ার্ড থাকে সেগুলো আমাকে দিবা। এই চারটা জিনিস আমি শিখতাম। যেমন এখানে দেখো রিলেটেড আর কি ওয়ার্ড আছে, ডিনাউন্স, এন্ড এখানে একটা অফকোর্স এক্সাম্পল সেন্টেন্স শিখবা। এরকম একটা ওয়ার্ড আছে যেটা এসিটিতেই আসছে একবার, সেটা হচ্ছে ম্যালিয়েবল। তোমরা কি আমাকে বলতে পারবা ম্যালিয়েবল শব্দের অর্থ কি? মধ্যযুগীয়। না, মধ্যযুগীয় না। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা মেবি আমার ম্যালিয়েবল, বলো তো এটা অর্থ কি? হুম, ম্যালিয়েবল মানে হচ্ছে যেটা হচ্ছে নরম, ফ্লেক্সিবল। সো অ্যামিবা আছে না, আমি অ্যামিবাকে দিয়ে ম্যালিয়েবল মনে রাখছিলাম, যে অ্যামিবাও হচ্ছে যে ফ্লেক্সিবল, মানে অ্যামিবার তো কোনো নির্দিষ্ট শেপ নাই, অ্যামিবা তো সবাই চিনো তাই না? সো আমি এরকম ভাবে ম্যালিয়েবল মনে রাখতাম যে ম্যালিয়েবল হচ্ছে অ্যামিবা হচ্ছে ম্যালিয়েবল। সো অ্যামিবার কোনো শেপ নাই, ও ফ্লেক্সিবল, ম্যালিয়েবল মানে হচ্ছে ফ্লেক্সিবল। সো এটাই হচ্ছে যে মানে তোমাদেরকে টাইম দিতে হবে, তোমরা এটা বলতে পারবে না যে আমি টাইম দিব না বাট আমি এক্সপেক্ট করি আমি 700 পেয়ে যাব। নো নো, হবে না। আচ্ছা এটা করো, এটার পরে হচ্ছে আমরা প্যাসেজে চলে যাবো, এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন কন্টেস্ট, করো। সবাই বলো এটার অ্যান্সার কি হবে। সাবভার্টেড, কনসিলড, স্যাবোটেজড, বিসিজড, তোমরা আমাকে বলো তো এখানে মিনিং সবগুলো জানো? এগুলো কিন্তু প্রত্যেকটা এসিটির জন্য অনেক কমন। আচ্ছা, সাবভার্টেড বলেছে একজন, স্যাবোটেজ বলেছে একজন। হুম, এ আর ডি এর মধ্যেই সবাই বলছে, বলো বলো। বি আর সিও বইলো, মানে তোরা কষ্ট পাবে।
আচ্ছা, সবাই এ আর ডি এর মধ্যে আছো। আচ্ছা, আমি দেখি। এ হচ্ছে সাবভার্টেড, ডি হচ্ছে স্যাবোটেজ। দুইটার মধ্যে একটা সাটেল ডিফারেন্স আছে। আচ্ছা, আমি সেটাতে পরে যাই। আগে আমি প্যাসেজটা দেখি। তোমাদের কি একটু আগে বলছিলাম কোলন মিনস রিপিটেশন, তাই না? এখানে কোলন দেখতে পাচ্ছি, তার মানে এই কোলনের এই পরে যা বলছে সেটাই আগে হচ্ছে যে মানে বলে আসছে, তার মানে এখানে এমন কিছু একটা হবে যেটা নিচে বলে আসছে। সো এখানে নিচে কি বলছে আগে সেটা আমি আচ্ছা পুরোটাই পড়ি। এখানে বলছে একটা ডক্টর তার গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ অফ ব্যাকটেরিয়া ড্যাশ দ্য প্রিভিয়াস কনসেনসাস। আচ্ছা, মানে উনি আগে যে হচ্ছে মানে আগে যে একটা ওনার থিওরি ছিল বা ওনার রিসার্চ ছিল সেটাকে কিছু একটা করছে। কি করছে দেখি। Compelling challenges to ideas about how complicated trade. চ্যালেঞ্জ করছে, তার মানে এখানে এমন কিছু একটা হবে যেটা চ্যালেঞ্জ করা বোঝায়, তাই না? বা হচ্ছে ভুল প্রমাণিত করা বোঝায়। সবাই কি আমার সাথে এগ্রি করো? যেহেতু কোলনের পরে বসে চ্যালেঞ্জ করছে, তার মানে কোলনের আগেও এরকম কিছু একটা হবে যেটা বোঝাবে যে ভুল প্রমাণিত করা, বা হচ্ছে যে বলতেছে যে না এটা এমন না, এটা অন্যরকম ছিল, মানে এরকম কিছু একটা হবে, মানে আন্ডারমাইন করা, তাই না? সো আমি আগে গেস করে নিচ্ছি যে আন্ডারমাইন বা এই ধরনের কোনো একটা কিছু এখানে বুঝাইতেছে। সো এটা হচ্ছে আমার গেস। এবার আমি প্যাসেজে আসবো, কি বলে অপশনে আসবো। তোমরা সবচেয়ে বেশি অ্যান্সার করছো, সবচেয়ে বেশি কি সবাই অ্যান্সার করছে ইদার এ অর ডি, সাবভার্টেড অ্যান্ড স্যাবোটেজ। কথা হচ্ছে সাবভার্টেড অ্যান্ড স্যাবোটেজ দুইটার মানেই হচ্ছে আন্ডারমাইন করা। সাবভার্টেড মিনিংও হচ্ছে আন্ডারমাইন করা, স্যাবোটেজ মিনিং হচ্ছে আন্ডারমাইন করা। দুইটার মধ্যে এখন একটা সাটল ডিফারেন্স আছে। স্যাবোটেজ তুমি কোন একটা কি বলে, ধরো আমি যদি বলি আম, আমি তোমাকে বললাম যে আমরা হচ্ছে একটা প্ল্যান করছি, দেন সামওয়ান ক্যান স্যাবোটেজ আওয়ার প্ল্যান, তাই না? মানে তুমি একটা কি বলে স্যাবোটেজ করতে পারবে একটা প্ল্যানকে, বাট কোন একটা বিশ্বাসকে তুমি স্যাবোটেজ করতে পারবে না, একটা বিলিফকে তুমি স্যাবোটেজ করতে পারবে না। এই জন্য কোলোকেশন শিখা অনেক ইম্পর্টেন্ট। কোন একটা ইংলিশ ওয়ার্ড যখন শিখবা, শুধু যে কনোটেশন এক্সাম্পল শিখবা তা না, কোলোকেশন শিখবা যে ওইটা ঠিক কোথায় ইউজ করা যায়। স্যাবোটেজ মানে হচ্ছে আন্ডারমাইন করা, সাবভার্টেড মানে আন্ডারমাইন করা। স্যাবোটেজ মানে হচ্ছে তুমি সেটা করতে পারবা কোনো একটা প্ল্যানকে, তুমি একটা প্ল্যানকে স্যাবোটেজ করতে পারবা, বাট তুমি একটা বিলিফ সিস্টেমকে সাবভার্টেড করতে পারবা। আন্ডারমাইন করতে হলে তখন তোমাকে ইউজ করতে হবে সাবভার্টেড। এইটা এই কোয়েশ্চেনটা এখানে দেওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে দুইটা জিনিস শেখানোর। একটা হচ্ছে কোলন মানে যে রিপিটেশন বোঝায় সেটা, যে কোলন থাকলে তুমি যে পরে কি আছে, মানে যদি এখানে গ্যাপ থাকে তাহলে তুমি পরেরটা দেখবা যে কি আছে, সিমিলার একটা ওয়ার্ড এখানে হতে হবে। আর আরেকটা যেটা শিখাতে চেয়েছি সেটা হচ্ছে তোমার সেম মিনিং দেয় এরকম দুইটা ওয়ার্ড থাকতে পারে, তখন তোমাকে ওই সব কোয়েশ্চেন ট্যাকল করার জন্য তোমাকে জানতে হবে ওয়ার্ড গুলা অ্যাকচুয়ালি কোলোকেশন কোথায়, মানে কিভাবে একটা সেন্টেন্সের ওয়ার্ড গুলা বসে। সো আমি তোমাদেরকে 4টা কোয়েশ্চেন করাইছি ভোক্যাবস এর, তোমরা কি সবাই বুঝতে পারছো এই 4টা থেকে আমি তোমাদেরকে কি কি শিখাইছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? তাহলে আমাকে বলো তো সাবভার্টেড হবে নাকি স্যাবোটেজড হবে এখানের অ্যান্সার? সাবভার্টেড, এক্স্যাক্টলি, কারণ ইউ কান্ট স্যাবোটেজ আ বিলিভ। আচ্ছা, এই একটা, দুইটা, আর তিনটা, 4টা, আমরা 4টা কোয়েশ্চেন করেছি এখন পর্যন্ত। তোমরা সবাই 4টা কোয়েশ্চেন ভালোভাবে বুঝছো? সবাই একটু বলো না, তোমরা অনেকক্ষণ কথা বলছো না, দেখি একটু কিছু বলো, আমাকে একটু রেস্ট দাও। বলো, এই 4টা কোয়েশ্চেন সবাই বুঝতে পেরেছো? জি আপু, বুঝেছি। গুড। আচ্ছা, তারপরে এখানে এটা একটা আছে, দেখি এটা করো তো। এটা করার পর আর তোমাদেরকে ওয়ার্ডস ইন কন্টেক্সট করাবো না, এটা করো।
বি বলছো সবাই, বি ডি। আরহাম বি বলছো, ফারদিন এ, তারপর বেস্ট অফ লাক ডি বলছো, এ বি। কেউ সি বলো, সি তো কষ্ট পাচ্ছে। সেফগার্ড কি কারো পছন্দ হচ্ছে না? প্রাঞ্জল বলেছে ডি, ইন্দ্রানীল বলেছে বি। ইনসুলেট এন্ড আইডেন্টিফাই, দেখি আর কি কি বলো। প্রীতি বলেছে ডিসম্যান্টল। হুম, ইনসুলেট মানে কি বলো তো কেউ আমাকে? ইনসুলেট মানে কি? কোনো কিছু প্রিজার্ভ করে রাখা, তাই না ইনসুলেট মানে? আর সেফগার্ড মানেও তো কাইন্ড অফ প্রিজার্ভ করে রাখা। আইডেন্টিফাই তো আইডেন্টিফাই। ডিসমেন্টাল মানে হচ্ছে কোনো কিছুকে মানে ডিসমেন্টাল কিভাবে বুঝাবো, লাইক কোনো কিছুকে খোলস থেকে বের করা। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম আসলে কোনো এখানে মেজরিটি কোনো অ্যান্সার আসে নাই, এ বি ডি মিক্স আসছে। তো দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে স্টমাক এনজাইম ফাংশনস in humans dash proteins before they reach the intestine. আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যে এই H12 এনজাইমটা সে কিছু একটা এখানে করে, ইদার সে ডিসমেন্টল করে, ইনসুলেট করে, সেফগার্ড আর আইডেন্টিফাই কিছু একটা করে। আইডেন্টিফাই তো হবে না, এটা বুঝাই যেতেছে। এখানে কিছু একটা করে বিফোর দে রিচ ইন্টেস্টাইন। আচ্ছা, এনজাইম ইন্টেস্টাইনে পৌঁছানোর আগে সে ছিল হচ্ছে স্টামাকে। আমি এখনো নিচের লাইনগুলো পড়ি নাই, বাট আমি প্রথম লাইনটা থেকে যেটা বুঝলাম সেটা বলি। এনজাইমটা ছিল স্টামাকে, স্টামাক থেকে সে যাচ্ছে হচ্ছে ইন্টেস্টাইনে। সো ইন্টেস্টাইনে যেতে হলে তাকে আগে ওখান থেকে তো বের হতে হবে স্টামাক থেকে, তাই না? এখন তুমি যদি কোনো একটা কিছু থেকে বের হও, আহ কি হতে পারে এখানে? ইনসুলেট আর সেফগার্ড কোনোটা কি এখানে? ডাজ ইট মেক সেন্স? মানে তুমি স্টামাক থেকে H12 এনজাইমটা বের হবে, দেন হচ্ছে সে ইন্টেস্টাইনে রিচ করবে। সো এটা তো আগে হচ্ছে এখান থেকে লাইক মানে তার দরজা খুলে বের হতে হবে, দেন সে হচ্ছে ইন্টেস্টাইনে পৌঁছাবে। এখানে ইনসুলেট আর সেফগার্ড, এটা কি কারো মনে হইতেছে? এই ফার্স্ট লাইন পড়ে এখন আমি যে বললাম, এখন তোমাদের কি আর কারো মনে হচ্ছে যে সেফগার্ড আর ইনসুলেট হতে পারে? ইনসুলেট এন্ড সেফগার্ড বোথ মিন্স যে প্রিজার্ভ। সো এখানে তো আমরা প্রিজার্ভ করতেছি না আলটিমেটলি, তাই না? এখানে ওকে বের করতেছি, সে স্টামাক থেকে ইন্টেস্টাইনে পৌঁছাচ্ছে। পৌঁছানোর পর সে কি করতেছে? টু প্রিজার্ভ দিস নিউট্রিয়েন্টস সো দ্যাট দে digested more slowly. Food chemists add small quantities of peptides which bond with a amino receptors and then blocking the enzyme from connecting with protein chain. তার মানে আর কি কি বলছে? তারপর বলছে যে নিউট্রিয়েন্টস, আমাদের আমরা যে খাবার টাবার খাই এই নিউট্রিয়েন্ট গুলোকে প্রিজার্ভ করার জন্য ওরা কি করে, সায়েন্টিস্টরা পেপটাইড ইউজ করে এইটাকে হচ্ছে যে ব্লক করার জন্য। এখন অনেকে হয়তো বা এই প্রিজার্ভ দেখে বি আর সি এর মধ্যে সি কেউ অ্যান্সার করে না, বি অ্যান্সার করছো। বাট তোমরা কি বুঝছো ফার্স্ট লাইন পড়ে কিভাবে হচ্ছে যে অপশন এ মনে হয়েছিল আমার? তোমরা এখন কি সবাই এভাবে বুঝতে পারতেছো কেন প্রত্যেকটা লাইন থেকে বুঝতে পারাটা ইম্পর্টেন্ট? কোনো দরকার নাই যে আমি একদম পুরো ওয়ার্ড টু ওয়ার্ড সব বুঝতে যাব। দরকার হচ্ছে তুমি যতটুকু বোঝো, একটা সেন্টেন্সে যদি 20টা ওয়ার্ডস থাকে, তুমি যদি 10টার মিনিং জানো, ওই 10টা থেকে তুমি কি বুঝতেছো আগে নিজেকে বলো। জাস্ট সুপারফিশিয়ালি রিডিং করে চলে যেও না। তোমাদের মধ্যে টেন্ডেন্সি আছে তোমরা জাস্ট রিডিং করে চলে যাও, কি বলছে না বলছে কিছু বুঝো না তোমরা। সবাই কি বুঝছো এটা কেন ডিসমেন্টাল হবে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে একটু তাড়াতাড়ি বলো, আমি পরের গুলোতে যাই। কার কোনো কোয়েশ্চেন নাই? কথা বলছো না কেন? তোমাদের কি ক্লাস করতে ভালো লাগছে না? আমি কি ক্লাস শেষ করে দিব? আচ্ছা,
প্রাঞ্জল, প্রীতি তোমরা বলেছো, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এগুলো থাকুক, আমরা একটু কিছু বড় বড় প্যাসেজ করি, নয়তো আমাদের শেষ হয়ে যাচ্ছে সময়, 1 ঘন্টা হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের প্যাসেজ কোয়েশ্চেনে। আমি বলেছি যে প্যাসেজ কোয়েশ্চেন করো আর যাই করো, মাত্রই বললাম যা পড়তেছো বুঝবা, এইভাবেই করবা। প্র্যাকটিস যখন করবা এভাবে করবা, প্রত্যেক 5-6টা ওয়ার্ড পর পর কি বুঝতেছো সেটা একটা মানে এভাবে বা এভাবে কোনো একটা সাইন দিয়ে লিখে ফেলবা। এটা তো কি সাইন হয়ে গেছে, মান্দারিন হয়ে গেছে, বাট যাই হোক, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যাই বুঝতেছো সেটা লিখে ফেলবা, কখনো নিজের ব্রেনকে প্রেশার দিতে যাবে না। তো আমি এখানে পড়ি, আসো তোমরা আমার সাথে পড়ো। কি বলছে এখানে, মেইন পারপাস অফ দ্য টেক্সট, মেইন পারপাস কি সেটা আমাদেরকে এখান থেকে বের করতে বলছে। সো এখানে আমরা এটা পড়ার পরে আমরা দ্বারা পড়া শুরু করি। দ্য ফিল্ড অফ স্টাডি কল অ্যাফেক্টিভ নিউরোসায়েন্স সাইকোলজিক্যাল ফিলিংস সাচ এস প্লেজার অর ডিসপ্লেজার। তার মানে এখান থেকে এটা বুঝছি যে এখানে একটা নিউরোসায়েন্স সামথিং কিছু একটা বলতেছে, যেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল কজেস অফ ফিলিংস। তো ধরো আমি এখানে নোটস নিচ্ছি, এটা হচ্ছে আমার আমাদের এক্সামে এডিশনাল একটা পেপার দিবে, তো এটা হচ্ছে আমার সেই এডিশনাল পেপার। তো আমি এখানে লিখি, তো আমি এখান থেকে ফার্স্ট লাইনটা পড়ে বুঝছি যে এখানে হচ্ছে প্লেজার আর ডিসপ্লেজার নিয়ে কিছু একটা কথা বলতেছে। তারপর বলছে যে বিকজ দিস সেন্সেশনস আর লিঙ্ক টু কেমিক্যাল কম্পোনেন্ট, তারপর এই সেন্সেশন গুলা হচ্ছে একটা কেমিক্যাল কম্পোনেন্টের সাথে লিঙ্কড। For example, the release of the neurotransmitter dopamine in the brain when one receives expects a reward. তার মানে হচ্ছে যখন কেউ রিওয়ার্ড কি বলে এক্সপেক্ট করে তখন তার মধ্যে থেকে ডোপামিন রিলিজ হয়। They can be said to have a partly physiological basis. These processes have been described in mammals. তার মানে এগুলো এতদিন mammals প্র্যাকটিস মানে বলা হইতো। But someone recently observed that some behaviors of honeybees, such as foraging, are also motivated by a dopamine-based signaling process. So এই যে ডোপামিন বেসড রিওয়ার্ডিং, মানে আমাদের ম্যামলসদের মধ্যে ওরা ফার্স্টে দেখছে যে ডোপামিন রিলিজ হয় কখন, যখন ওরা রিওয়ার্ডের এক্সপেকটেশন রাখে। অ্যান্ড হানিবিজ এর জন্য ওরা বলতেছে হানিবিজ যখন ফরেজিং এ যায় তখন ওদের মধ্যে থেকেও ডোপামিনের রিলিজ ঘটে। ফরেজিং মানে কি, যখন আর কি খাবারের জন্য বের হয়। তো সবার কি আমার এই ডাম্প সামারি লেখা বোঝা হয়েছে? সবাই কি আমার সাথে এই ডাম্প সামারিটা লিখতে পারছো? এন্ড ডাম্প সামারি না লিখে কেউ কোনো প্যাসেজ রিড করবে না, তোমরা এখানে টাইম ওয়েস্ট করতে যাচ্ছ না। এক্সামে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। সবাই কি আমার ডাম্প সামারি লেখা বুঝছো? আচ্ছা, সবাই বুঝছো। এবার আমি অপশনগুলো পড়ে দেখবো। আমি যদি অপশন, তাহলে আমার মেইন পারপাস কি, মেইন পারপাস অফ দ্য টেক্সট আমি যে বললাম অপশনে যাওয়ার আগে আমরা আগে নিজেদেরকে বলে নিবো অ্যান্সার কি। আমার কাছে এখানে অ্যান্সার হবে এরকম কিছু একটা, যেখানে বলবে যে এই আমাদের কি বলে এগুলা হচ্ছে এই প্লেজার ডিসপ্লেজার এগুলা হচ্ছে আমাদের ব্রেইনের সাথে রিলেটেড, অ্যান্ড ম্যামালস এর জন্য এটা এইভাবে, হানি বিজ এর জন্য এটা এইভাবে। মানে এটা হচ্ছে আমার জন্য মেইন পারপাস অফ দ্য টেক্সট হবে। এখন আমি প্রত্যেকটা পড়ে দেখি। ফার্স্টে বলছে it describes an experimental method of measuring the strength of physiological response in humans. প্রথমত এখানে হানিবিজ নিয়ে কোনো কথাই বলে নাই, হিউম্যানস ম্যামালস ঠিক আছে, বাট এখানে কি হানিবিজ নিয়ে কোনো কথা বলছে না, তার মানে এটা বাদ, অর্ধেক কথাবার্তা আমরা নিব না। মেইন পারপাস মানে মেইন পারপাস। আমি যখন ডাম্প সামারি লিখছি আমার মেইন পারপাসে হানিবিজও আসছে ম্যামালসও আসছে, তার মানে আমি অনলি ম্যামালস আনসার নিব না। আমার ঘাটটা সব ব্যথা করতেছে বাবারে। আচ্ছা, এরপর দেখো, it illustrates process by which certain insect can express how they are feeling. Again, only honeybees বা এই টাইপসের জিনিসপত্র নিয়ে কথা বলছে, ম্যামলস নিয়ে কথা বলে নাই, এটাও বাদ। এটা বলছে it summarizes a finding suggesting that some mechanisms in the brains of certain insects resemble mechanisms in mammals brain. Okay, এখানে বলতেছে যে আমাদের কোন একটা মেকানিজম ব্রেইনের যেটা হচ্ছে যে ম্যামলস এর সাথে ইনসেক্টের মিল আছে। এখানে ম্যামলস এর কথাও বলছে, ইনসেক্টের কথাও বলছে, দুটোটার কথাই বলছে। সেটা হতেও পারে, আমি এটাকে রেখে দিব। আমি ডিপে যাচ্ছি না, কারণ ডিতে যদি হচ্ছে যে কোনো একটাকে বাদ দেয় আমি ডি কে সহজে লিমিট করে দিতে পারবো, তখন সি অ্যান্সার হবে। আর যদি ডিতেও দুইটা নিয়ে কথা বলি তখন আমি হচ্ছে ডিপলি দুইটাকে পড়ে দেখবো। তাহলে আমি যদি ডি পড়ি, it presents research showing that certain insects and mammals দুইটা নিয়ে কথা বলছে, তার মানে আমার অপশন ডি ও হতে পারে। এবার আমি দেখবো অপশন ডি আর সি এর মধ্যে কোনটা বাদ দেওয়া যায়। ফার্স্ট আমি ডি পড়ে দেখি।
It presents research showing that certain insects and mammals behave similarly when there is a possibility of a reward for their action. কথাটা ভুল। আমি যখন এখানে ডাম সামারি লিখছিলাম, তোমরা কি দেখছো ডাম সামারিতে রিওয়ার্ড এক্সপেক্ট করে ডোপামিন রিলিজ করছে ম্যামালস, আর ডোপামিন রিলিজ করছে হানিবিস কখন, যখন ওরা ফরেজিং এ যাচ্ছিল। তাহলে ওদের বিহেভিয়ার কি সেম হইলো? মানে ওরা যে বলতেছে যে ওরা ইনসেক্ট এন্ড ম্যামালস বিহেভ সিমিলারলি ওয়েন দেয়ার ইজ আ পসিবিলিটি ফর আ রিওয়ার্ড। রিওয়ার্ডের জন্য দুজনের কি বলে বিহেভিয়ার সেম, এই ধরনের কোনো কথা কি প্যাসেজে বলছে? এখানে বলছে না। ওদের ডোপামিন রিলিজ হয়, মেকানিজমটা সেম, দুজনের ব্রেইন মেকানিজম সেম। ওরা কোনো একটা কিছু এক্সপেক্ট করতেছে, একজন হচ্ছে যখন রিওয়ার্ড এক্সপেক্ট করতেছে ডোপামিন রিলিজ করতেছে, আরেকজন হচ্ছে যখন ফরেজিং এ যাচ্ছে খাবার খুঁজতে যাচ্ছে তখন ডোপামিন রিলিজ করতেছে। এখানে ডোপামিন রিলিজ করাটা হচ্ছে সেম ইনসিডেন্ট দুজনের মধ্যে, বাট বিহেভিয়ার সেম যখন ওরা রিওয়ার্ড এক্সপেক্ট করতেছে। কথাটা কি ভুল না বলো? বলো বলো বাচ্চারা, তোমরা কথা বলো না কেন? ক্লাসটা কি শেষ করে দিব? তোমাদের কি ভালো লাগছে না ক্লাসটা? জি আপু, 2 নাম্বার ভুল। আচ্ছা, তাহলে ডি ভুল। তাহলে আমাদের সি অ্যান্সার হবে। তাও আমি সিটা আরেকবার পড়ে দেখি। সিতে বলছে যে ইট সামারাইজেস আ ফাইন্ডিং সাজেস্টিং দ্যাট সাম মেকানিজমস ইন ব্রেইন অফ সার্টেন ইনসেক্ট রিজেম্বলস মেকানিজমস ইন ম্যামালিয়ান ব্রেইনস। হ্যাঁ, দুজনেরই ডোপামিন রিলিজ হচ্ছে, এই মেকানিজমটা দুজনের জন্যই সেম, তাই না? তার মানে সি অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো ডাম সামারি লেখা কতটা ইম্পর্টেন্ট? এই ডাম সামারি যদি তোমরা না লিখতা, বলো তো তোমাদের কয়বার যে আবার রিডিং করে আসতে হইতো? সবাই কি বুঝতে পারছো আমি তোমাদেরকে কি শিখাইতে চাচ্ছি? ডাম সামারি লেখা খুবই ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র যে তোমরা প্যাসেজের ডাম সামারি লিখবে তা না, প্রত্যেকটা অপশনের জন্য। এখানে অপশনগুলো ছোট ছোট, জন্য আমাদের ডাম সামারি লিখতে হয় না, আমরা শুধু ভুল খুঁজে বের করছি। যেমন এখানে শুধু হিউম্যান নিয়ে কথা বলছি, কেটে দিছি। শুধু ইনসেক্ট নিয়ে কথা বলছি, কেটে দিছি। এখানে বলছি দুজনই রিওয়ার্ড এক্সপেক্ট করে, কেটে দিছি। বাট যখন বড় বড় অপশন আসবে তখন আমি অপশনের জন্য ডাম সামারি লিখবো। তোমরা যাই করবা 4-5টা ওয়ার্ড পড়ার পরে যা করতেছো সেটা এভাবে লিখে ফেলবা। আমি কি এখানে পুরো ওয়ার্ড লিখছি? তোমরা কি বুঝছো কিভাবে ডাম সামারি লিখতে হয়? দিস ইজ দ্য থিং আমি তোমাদেরকে আজকে ক্লাসে শিখাইতে চাইছি। তোমরা কি সবাই শিখতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার। সবাই বলো তো দেখি একটু, এখন আমাকে 2 মিনিট রেস্ট দাও। তোমরা সবাই আমাকে আনমিউট করে বলো তো যে আজকে ক্লাসের মেইন থিং হচ্ছে এটা। তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তারপর আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব। যারা ক্লাস থেকে ভেঙে গেছে 4 জন কমে গেছে পার্টিসিপেন্টস, যারা চলে গেছো তোমরা হচ্ছে যে মিস করে ফেললা। এখন বাকিরা বলো, তোমরা সবাই বুঝতে পারছো? আনমিউট করে সবাই বলো। ইয়েস। জি, বুঝতে পেরেছি আপু। গুড। তাহলে আমরা এবার পরেরটাতে যাই। তোমরা সেম ওয়েতে এখানে ডাম সামারি লিখে আমাকে অ্যান্সারটা বলো। আমি একটু মিউট করি, দাঁড়াও, একটু পানি খেয়ে আসছি। কে কি লিখলা সামারি? হয়েছে লেখা? আমাকে শুনতে পাচ্ছো? ডাম সামারি লিখলে কি বেশি টাইম যাবে না? রোহান, লিখে দেখো, সামারি লিখে করে দেখো, তোমার অ্যাকুরেসি রেট বাড়বে আর তোমার সময়ও কম লাগবে। তোমাদের কাছে মনে হতে পারে যে আপু আমি যে পড়ে পড়ে লিখছি, বাই বাই, এখানে আমি কয়টা ওয়ার্ড লিখেছি? কি আমার আগেরটা কোথায় গেল? সব চলে গেল আগে যা যা লিখেছি। আচ্ছা যাই হোক, আহ চলে গেছে। আচ্ছা যাই হোক, আম, আমি যে ডাম সামারি যে লিখেছিলাম,
কতটুকু লিখেছি বলো, জাস্ট কয়েকটা ওয়ার্ড। তুমি যদি এটা না লিখতা, দেখা যেত কি প্রত্যেকটা অপশন পড়তা, আরেকবার যে তোমাকে প্যাসেজ পড়ে আসতে হতো, যে আমি প্যাসেজে কি পড়ছিলাম আমি তো ভুলে গেছি, আসলে কি প্যাসেজ এটা বলতেছে নাকি বলতেছে না। আর ডাম সামারি লিখে তুমি একটা গেস করতে পারবা যে আমি আসলে অপশন থেকে কি যাচ্ছি। তোমাদের কাছে যাদের যাদের মনে হচ্ছে যে আমি সামারি লিখবো না, সামারি লেখা মানে আবার তুমি বাংলাদেশি এইচএসসি যে সামারি লিখি আমরা আধা পৃষ্ঠা জুড়ে, এটা ভেবো না। আমি তোমাদের কাউকে আধা পৃষ্ঠা জুড়ে সামারি লিখতে বলছি না, আমি তো তোমাদের দেখিয়েছি, আমি আবারও দেখাবো সামারি কিভাবে লিখতে হয়। বাট সামারি লিখবা, তোমাদের যাদের মনে হচ্ছে ইফেক্টিভ হবে না, আপুকে ট্রাস্ট করে 2-3 দিন সামারি লিখে প্র্যাকটিস করো, তারপর দেখবা তোমাদের অ্যাকিউরেসি রেটও বাড়বে, এন্ড অলসো তোমাদের টাইমও সেভ হবে। রোহান, বুঝতে পেরেছো? রোহান কোথায় গেল? রোহান চলেই গেছে। আচ্ছা, দেখি আমরা এখানের মধ্যে অ্যান্সার, একজন বলেছে ডি, আরেকজন বলেছে বি, বাকিরা কি কেউ বলবা না অ্যান্সার কি? প্রাঞ্জল বলেছে ডি, প্রীতি বলেছে ডি, নাজিফা বলেছে বি। আচ্ছা, চলো আমি দেখি, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, কি বলেছে? Starting late 19th and early 20th, artifacts from an agriculture and domestic site in Texas found that Black women employed as farm workers utilized hook and eye closures to fasten their clothes at the waist, giving themselves similar to the one popular contemporary fashion and typically achieved through more restrictive garments such as corset. আচ্ছা, ফার্স্ট লাইনটা পড়ে আমি যেটা ডাম সামারি বুঝলাম, যে ব্ল্যাক উইমেন যারা, ওরা কি করে, ওদের ওয়েস্টটাকে হচ্ছে যে চিকন করে ফেলে। কেন? কারণ হচ্ছে ওরা ফ্যাশন কন্টেম্পোরারি থাকতে চায়, মানে হচ্ছে ওরা হচ্ছে রিলেভেন্ট থাকতে চায়, রিলেভেন্ট থাকতে চায় টু দ্য ফ্যাশনস। এটা হচ্ছে আমার ডাম সামারি, এটা হচ্ছে ওয়েস্ট ওদের। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে যে কি বলছে, argues that this practice shows balanced ideals of femininity and requirements to physically demanding occupation. লাস্ট লাইনটা যেটা বললো সেটা হচ্ছে এই যে ওরা করছে, যে কোরসেটের মতো জিনিসটা ওরা পড়ছে, এটা ওদের হচ্ছে ফেমিনিটি আর হচ্ছে ওদের এই যে ফিজিক্যালি ডিমান্ডিং অকুপেশন। ফার্ম ওয়ার্কারদের অবশ্যই হচ্ছে ফিজিক্যালি কি বলে এমন কিছু পড়তে হবে যেটার সাথে ওরা ফ্লেক্সিবল হয়ে কাজ করতে পারে। ওরা নিশ্চয়ই হচ্ছে গাউন পরে কাজ করতে পারবে না, সো ওদেরকে এমন কিছু একটা পড়তে হবে। ওরা কোর্সেট পড়ুক আর কন্টেম্পোরারি ফ্যাশন যেটাই ইউজ করুক না কেন, সেটা হচ্ছে ওদের কাজের সাথে রিলেভেন্ট থাকতে হবে। সো ওরা কি করতেছে, ওরা কাজ করতেছে সাথে সেটা ফেমিনিটিও বজায় রাখতেছে, অ্যান্ড অলসো তারা হচ্ছে ফ্যাশনটাও রিলেভেন্ট রাখতেছে। সো এখানে কিছু কি বলে ফ্যাক্টর টাইপ পাইছি আমি, যে ওরা ফেমিনিটি মেনটেন করতেছে, মানে এমন না যে ওরা কাজ করতেছে দেখে ওরা লুঙ্গি পরে কাজ করা শুরু করে দিবে। ওরা ফেমিনিটিও মেনটেন করতেছে, ওরা হচ্ছে ফ্যাশন রিলেভেন্টও থাকতেছে, অ্যান্ড হচ্ছে ওরা ওই যে ওদের কাজ যেটা সেটার সাথে হচ্ছে সবকিছু মানে কোহেসিভ রেখে ওরা কাজ করতেছে। দিস ইজ মাই ডাম সামারি, যে দে আর বিং কোহেসিভ with their work, with the fashion, with everything. This is my summary. সবাই কি বুঝতে পারছো আমি যে সামারিটা বলছি সবার সাথে কি মিলছে আমার সামারি? আমি তোমাদেরকে বুঝাই বুঝাই বলতেছি দেখে আমার 2 মিনিট লাগতেছে, বাট আমি যখন লিখবো তখন কিন্তু আমার 2 মিনিট লাগবে না। আমি জাস্ট এই এতটুকুই লিখবো, আমার কোহেসিভও লেখা লাগবে না। তোমরা এই এফ এগুলো বুঝবে না, এই জন্য আমি কোহেসিভ লিখে রাখছি। তোমরা কি সবাই বুঝছো? আচ্ছা, রোহান আবার চলে আসছে, রোহান বলছে ইয়াক। আচ্ছা, এবার আমি অপশনগুলো পড়ে দেখবো। আমি তাহলে মেইন পারপাস যেটাই খুঁজে পাইছি, যে ব্ল্যাক উইমেন গুলো অনেক স্মার্ট ছিল, মানে হচ্ছে ওরা অনেক কোহেসিভ থাকতো, ওরা ফ্যাশন, ফেমিনিটি, ওদের কাজ সবকিছুকে মিক্স করে রাখতো, মানে কোনোটা বাদ দিত না। ফার্স্টে কি বলেছে, কত বড় বড় অপশন দেখো, টু describe an unexpected discovery that altered the researchers' view of how rapidly fashions among black female farm workers in late 19th and early 20th century Texas changed in their period. এখানে কি কোনো চেঞ্জের কথা বলা হয়েছে যে রেপিড চেঞ্জ হয়েছে? এখানে জাস্ট বলছে যে ওই টাইমটাতে ওরা কিরকম ফ্যাশন করতো, বাট এখানে কোনো র্যাপিড চেঞ্জের কথা বলা হয়েছে যে র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে।
বলো তো, বলা হয়েছে? না। তাহলে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না শুরুর দিকে যে, দাঁড়াও। আলহামদুলিল্লাহ। শুরুর দিকে তোমাদেরকে বলছিলাম না যে কিছু স্ট্রং ওয়ার্ড দিয়ে দিতে পারে, যেমন এখানে ফ্যাশন নিয়ে কথা বলছে আর ওরা হুট করে এসে বলে দিল র্যাপিডলি ফ্যাশন চেঞ্জ হচ্ছে, তার মানে এটা ভুল। এই একটা ওয়ার্ডের জন্য তুমি যদি একটা ভুল ওয়ার্ড পাও, সেই সেন্টেন্স যত বড়ই হোক না কেন, সেই সেন্টেন্সে সবকিছু যতই সত্য কথা বলুক না কেন, একটা যদি ভুল পাও পুরো অপশন বাদ। সবাই আমার কথা বুঝতে পারছো? না, আপু লিখছো, নো লিখছো, কোনটার অ্যান্সার কি দিচ্ছ আমি তো বুঝি না। তুমি একটু মিউট করে আনমিউট করে কথা বলো। আচ্ছা, এরপর বিতে কি বলেছে দেখি। বিতে বলেছে to discuss research that investigated the ways which black female farm workers in Texas used fashion practices to resist traditional gender ideals. রেজিস্ট কখন করলো ওরা? ওরা তো ওদের ফেমিনিন যে ওদের ভাইবসটা, এটাকে তো আরো এমব্রেস করছে। জেন্ডার আইডিয়ালস রেজিস্ট করছে এই ধরনের, মানে আম, কি বলে, মেন ভার্সেস উইমেন, জেন্ডার কালচার, এই ধরনের কোনো কিছু তো প্যাসেজে বলে নেই। জাস্ট ওরা নিজেদের ফেমিনিজমকে এমব্রেস করছে। ওরা তো এখানে কোনো জেন্ডার নর্মসকে ভাঙতে আসে নাই। এখানে দেখো এই একমাত্র রেজিস্ট ওয়ার্ডটা পুরো মিনিংটা কি কেমন এবড়ো থেবড়ো করে দিয়েছে। এরপর যদি আমি সি নাম্বার করি, এই সব জায়গায় যে 19th আর্লি 20th সেঞ্চুরি ইন টেক্সাস কমন, এই যে এখানেও দেখছি অ্যাড করছে, এই যে এখানেও অ্যাড করছে হুদাই। যাই হোক, to evaluate work explanations for the impact of urban fashion ideals of black female farm workers. ওকে, এখানে বলতেছে যে ইম্প্যাক্ট, এখানে কিসের ইম্প্যাক্ট? ব্ল্যাক ফিমেল ওয়ার্কারদের কিসের ইম্প্যাক্ট? এখানে কি কোনো ইম্প্যাক্ট নিয়ে কথা বলেছে আমাকে বলো তো। কেউ কিছু বললা? আচ্ছা, কেউ একটা কিছু বলতে চাইছিল মেবি। যাই হোক, এখানে তো কোনো ইম্প্যাক্ট নিয়ে কথা বলছে না, এখানে জাস্ট এটাই বলছে যে ফিমেল যারা, তারা হচ্ছে ফেমিনিজমটাকে এমব্রেস করছে, ফ্যাশনটার সাথে রিলেভেন্ট ছিল, আর তাদের কাজের সাথে সবকিছুকে কোহিসিভ করছে। তারপর ডিতে কি বলছে, টু সামারাইজ দ্য ফাইন্ডিংস অফ আ স্টাডি দ্যাট এক্সপ্লোরড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং আ ফ্যাশন প্র্যাকটিস অ্যামং ব্ল্যাক ফিমেল ফার্ম ওয়ার্কার্স। ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টর হতে পারে? দেখো, এই যে ওদের ফ্যাশন প্র্যাকটিসটাকে, ব্ল্যাক ফিমেল ওয়ার্কারদের ফ্যাশন প্র্যাকটিসটাকে ইনফ্লুয়েন্স করছে কি কি ফ্যাক্টর? ওদের এমন একটা ড্রেস নিতে হবে যেটা ওদের কাজে ফ্লেক্সিবল হবে, যেটা হচ্ছে ওদের ফেমিনিজমটাকে এমব্রেস করবে, আবার যেটা হচ্ছে ওদেরকে ট্রেন্ডিং ফ্যাশনের সাথে রিলেভেন্ট রাখবে। তাহলে এই যে ফ্যাক্টরস যেটা বললাম, আমরা কি ফ্যাক্টরস তিনটা পাইছিলাম না এখানে? তাহলে কি আমাদের অ্যান্সার ডি? তোমরা কি সবাই বুঝছো যে অ্যান্সার কেন ডি হবে? ডি বলেছিলে প্রাঞ্জল, প্রীতি, তোমরা দুজন ডি বলেছিলে। তোমরা বাকিরা কি সবাই বুঝতে পেরেছো যেটা অ্যান্সার কেন ডি হবে? জি আপু, বুঝতে পেরেছি। শুধু একজন বুঝছো? আমি এতক্ষণ ধরে কথা বললাম, শুধু একজন বুঝলা? আচ্ছা, সবাই বলেছে বুঝেছে। দেখি এটা করো। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এখনো দেখো কত কোয়েশ্চেন বাকি। হাই হাই, কখন করবো আমরা এগুলা? দেখি এটা করো। এটা এটা অনেক ছোট, এটা না করো। এটাও অনেক ছোট, বাট এটা অনেক ভুল করে। দেখি এটা করো। এখান থেকে, এই কোয়েশ্চেনটা থেকে তোমাদেরকে একটা জিনিস শেখাবো। এটা শেষ করো। আমার চোখ থেকে মনে হয় আগুন বের হচ্ছে, এত জ্বলতেছে সবকিছু। দেখি আমাকে বলো তো, তোমাদের কার কার আমার ক্লাস ভালো লাগছে না? এমন কেউ আছো? থাকতেই পারো, বলো কার কার আমার ক্লাস ভালো লাগছে না। আচ্ছা, নাজিফা বলেছে ভালো লাগছে। থ্যাংক ইউ নাজিফা।
একমাত্র নাজিফারই আমাকে পছন্দ হয়েছে, আর কেউ আমাকে পছন্দ করে না। এই জীবন রেখে আমার কি লাভ? অ্যান্সার বি। আচ্ছা, বলতে থাকো সবাই। রোহান বলছো খুবই সুন্দর। কোনটা খুবই সুন্দর? ক্লাস খুবই সুন্দর নাকি তোমার কোনটা খুবই সুন্দর? আচ্ছা, ইব্রাহিম বলছো তোমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ইব্রাহিম। আর প্রীতি বলছো আপু আপনার ক্লাস আজকে ফার্স্ট করছি, ভালো লাগছে। আচ্ছা, ফার্স্ট করার জন্য থ্যাংক ইউ, ক্লাস ফার্স্ট টাইম করছো। রোহান বলছো ক্লাস আপনার ভয়েসও, থ্যাংক ইউ রোহান, বাট আমি অনেক সিক, আমার ভয়েস আরো পচা হওয়ার কথা। মারিয়াম বলছো অনেক ভালো, থ্যাংক ইউ মারিয়াম। আচ্ছা, তাওসিফ, তাওসিফ আমার সাথে একটা স্টুডেন্ট একবার কথা বলছিল, তুমি কি সেই তাওসিফ? আচ্ছা, করো করো। নাজিফাও ফার্স্ট টাইম করছে। হ্যাঁ, আমি আসলে তোমাদেরকে আগে কখনো দেখিনি, আমার মনে থাকে আমার স্টুডেন্টদেরকে যে কে আমার ক্লাস আগে করেছো করনি। আচ্ছা, শুধু একজন অ্যান্সার বলছো আর সবাই আমার সাথে কথা বলা শুরু করে দিছো। তোমরা অ্যান্সার বলো, অ্যান্সার বলে তারপর হচ্ছে কথা বলো। প্রীতি শুধু অ্যান্সার বলেছি বি, আর কেউ অ্যান্সার বলবা না? নাজিফা বলেছো আপু ডিসাইড স্কুলের এসএটি স্পেশাল প্রোগ্রামে কি নেক্সট মান্থ থেকে শুরু হবে নিউ ব্যাচ? অগস্ট, নেক্সট মান্থ তো জুলাই। না, এখনই তো নতুন ব্যাচ শুরু করছি আমি, এই জুন থেকে। আবার নেক্সট মান্থে তো মনে হয় না শুরু হবে। নেক্সট মান্থে একটা ক্র্যাশ কোর্স হতে পারে 1 মাসের জন্য, বাট আমার ওটা হয়তো বা প্রতিথাপন নেবে। আমার ব্যাচ যেটা স্পেশাল ব্যাচ ওইটা তো মনে হয় না নেক্সট মান্থ আবার আসবে। আচ্ছা, প্রাঞ্জল, প্রাঞ্জল বলেছো এ। এবার আমরা একটু করি, অনেকক্ষণ ব্যাচ দিয়ে ফেলেছি। এটা দেওয়ার একটা রিজন হচ্ছে এটা অনেকে ভুল করে, এটা অনেক ছোট একটা প্যাসেজ, বাট তোমার অনেকে কেন ভুল করে আমি জানি না। এটার অপশন গুলো একটু কনফিউজিং, এজন্য ভুল হতে পারে। পড়ে দেখি। এখানে বলেছে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই টাইটেলটা অনেক সময় অনেকে পড়ে না। আমি যেটা সাজেস্ট করি, অনেকে আছে যে শুধু একটা লাইন পড়ে, পুরো প্যাসেজে পুরোটা পড়ে না। করতে পারো তোমরা, যদি মনে হয় একটা লাইন পড়ে তোমাদের ভুল না হয় তোমরা করতে পারো, বাট আমি সাজেস্ট করি যদি পসিবল হয় একবার পুরোটা পড়ে মেইন আইডিয়া, মেইন পারপাস এই ধরনের কোয়েশ্চেন গুলাতে একবার পুরোটা পড়ে একটা ডাম্প সামারি লিখে ফেলো। অত বেশি সময় নষ্ট হয় না, আমার কাছে মনে হতো হয় না। তোমাদের কাছে যদি মনে হয় তাহলে যার যা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। তা আমি পড়বো যেখানে কি বলছে, যেখানে দ্য কনফিডেন্স ম্যান এই নভেলটার নাম। এখানে হচ্ছে যে বলছে এখানে হচ্ছে ডেভি নামে একটা প্রমিনেন্ট ব্রিটিশ কেমিস্ট অ্যান্ড ইনভেন্টর নিয়ে কথা বলছে। সো এখানে বোঝাই যাচ্ছে এখানের মধ্যে কোনো একটা ফাজিল মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে। দেখি। Being in London, observed evening party, certain fellow he thought an absurd ribbon in his lapel. আচ্ছা, absurd মানে বুঝতেছি, full of smart মানে নিজেকে অনেক বেশি স্মার্ট ভাবতেছে, whisking about the admiration of as many were disposed to admire. Great was the seventh disdain. Disdain মানে হচ্ছে কি, কাউকে অবজ্ঞা করা। Ere long to find himself in a corner with a jackanapes. Got into a conversation with him when he was somewhat ill prepared for the good sense of the jackanapes. মানে এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম, এখানে একটা মানুষকে নিয়ে কথা বলতেছে যে মানুষটা একটু মানে নিজেকে অনেক বেশি স্মার্ট ভাবতেছে, ওভার স্মার্ট, আর সবাইকে হচ্ছে ডিসডেইন করতেছে। এন্ড সে একটা জ্যাকানিপস নামে একজন মানে একটা মানুষকে বলতেছে যে জ্যাকানিপস তার সাথে কথা বলতেছে, এন্ড তাকে মানে তার গুড সেন্স অফ হিউমার দেখে সে একটু ইল প্রিপেয়ার্ড হয়ে গেছে, বাট ওয়াজ অল টুগেদার থ্রোন অ্যাব্যাক মানে হচ্ছে যে সারপ্রাইজ হয়ে যাওয়া, যে এই লোকটা হচ্ছে নো লেস আ পার্সন ইজ দ্যান স্যার ডেভি, মানে যে ডেভি যে ব্রিটিশ কেমিস্ট, উনি এই জ্যাকানিভস নামে যে লোক, মানে জ্যাকানিভস বলতে যা বুঝাইতেছিল সেটা হচ্ছে বেসিক্যালি স্যার ডেভি। তাহলে এটা থেকে আমি এটাই বুঝছি একটা ফাজিল লোক ছিল, সে সবাইকে অনেক বেশি মানে ডিসডেইন করতেছিল। পরে সে মানে এরকম মানুষের সাথে অবজ্ঞা করতে করতে একটা টাইম হচ্ছে যে স্যার ডেভির সাথে হচ্ছে যে তার কথা বলে, আর তখন সে সারপ্রাইজড হয়ে গেছে। দিস ইজ দ্য থিং। আচ্ছা, এবার এ নম্বরে বসে অফ আ ক্যারেক্টার হু ইজ এম্বারেসড। নো ওয়ান ইজ এম্বারেসড হিয়ার। এই ফাজিল লোক কিন্তু এম্বারেসড না, সে ফাজিল, সে বুঝতে পারছে যে এই লোকটা হচ্ছে যে প্রমিনেন্ট কেউ একজন, কিন্তু সে এখানে এম্বারেসড হয় নাই, সেটা বাদ।
তারপর বলছে এ নাম্বার বলছিল প্রাঞ্জল, তুমি কি বুঝতে পারছো কেন এ বাদ দিয়েছি? এবার বলেছে ইট প্রেজেন্টস অ্যান অ্যাকাউন্ট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। ওয়েল উই ক্যান সে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে আমি বলতে পারি যে এখানে যে থ্রোন অ্যাব্যাক মানে হচ্ছে সারপ্রাইজ হয়ে যাওয়া, মানে লোকটা ভাবতে পারে নাই যে এরকম প্রমিনেন্ট কারোর সাথে ওনার সাথে কথা হচ্ছে। সো ফার্স্টে হয়তো বা উনি সবাইকে ডিসডেন করতেছিল, পরে উনি বুঝতে পারছে যে এই লোকটা অনেক ভালো একজন কেউ। সো কাইন্ডা মিসআন্ডারস্ট্যান্ডিং বলা যায়, মানে এটা একটু উইক। দিস অপশন ইজ আ উইক স্টেটমেন্ট, বাট আমি রেখে দিচ্ছি, মানে ভুল তো না, আমি বাদ তো দিতে পারতেছি না। এবার বলছে ইট অফার্স আ শর্ট হিস্ট্রি অফ হাউ আ পার্সন কেম টু বি ফেমাস। নোপ, এখানে অলরেডি এই যে স্যার ডেভি ইজ আ ব্রিটিশ কেমিস্ট হু ইজ প্রমিনেন্ট, বাট এখানে আমাদের এটা বলে না যে সে কিভাবে সে হাউ হি ওয়াজ প্রমিনেন্ট বা কিভাবে সে প্রমিনেন্ট হয়েছে, এই ধরনের কিছু বলে নাই। সো দিস ইজ নট দ্য থিং, এখানে কোনো হিস্ট্রি বলা হয় না। তারপর এখানে বলছে ইট এক্সপ্লেইনস ওয়াই ওয়ান ক্যারেক্টার ডিসলাইকস অ্যানাদার। কেউ কারোর এখানে হেট করতেছে না, মানে এইভাবে কোনো পার্টিকুলার ক্যারেক্টার বলে নাই যে এই ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটাকে হেট করতেছে। এখানে বলছে যে একটা ফাজিল লোক ছিল যে সবাইকে গণহারে মানে ছোট করে দেখতেছিল, যে সবাই তার থেকে অনেক ছোট, বাট আলটিমেটলি এখানে কেউ কাউকে হেট করে নাই। তো আমি এটাকেও বাদ দিতে পারতেছি। দেখো আমি যে তিনটা বাদ দিয়েছি, তিনটা কি কিছু স্ট্রং ওয়ার্ডের জন্য বাদ দিছি, তাই না? যেমন এখানে embarrassed, no one is embarrassed। এখানে বলছে যে how a person came to be famous, এখানে এ ধরনের কোনো হিস্ট্রি বলা হয়নি। একটা এটাকে ডিসলাইক করতেছে, এরকমের কোনো স্ট্রং এখানে স্টেটমেন্ট দেয়া হয়নি। সো এই কোয়েশ্চেনটা দেওয়ার রিজন হচ্ছে তোমার কখনোই স্ট্রং অ্যান্সার হয় না, উইক অ্যান্সার্স ক্যান বি অ্যান্সার। এখানে যেমন এই যে বি নাম্বারটা খুবই উইক একটা কথা, যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই উইক অপশনটা অ্যান্সার হতে পারে, কিন্তু যেগুলো স্ট্রং ওয়ার্ড সেগুলো কখনো অ্যান্সার হয় না। যেমন এম্বারাসিং, ডিসলাইক, মানে এটা একদম আমি ঠাস করে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে এই আমি তোকে পছন্দ করি না, এই আমি তোকে দেখতে পারি না, এই ধরনের কোনো কিছু এখানে হয় নাই, তাই না? বলো সবাই কি বুঝতে পারছো কেন বি অ্যান্সার হবে? এখানে কি কেউ বি অ্যান্সার করেছিলে? প্রীতি অ্যান্সার করেছিল বি। গুড প্রীতি। সবাই আমাকে বলো তোমরা কি সবাই বুঝতে পারছো এটা কেন বি হবে, কেন এ সি ডি আমি বাদ দিয়েছি? আমি একটু ক্লিন করে দেই, তোমরা একটু চাইলে আরেকবার দেখতে পারো। আমি মনে হয় তোমাদেরকে আর একটা কোয়েশ্চেন করাতে পারবো হাইয়েস্ট, কারণ এটা উঠছে না কেন? আচ্ছা থাকবে তো, কারণ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা তোমরা সবাই এটা বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তাড়াতাড়ি। আপু আপনার জুন ব্যাচের ব্যাপারে একটু ডিটেইলে বলবেন, কি কি থাকবে? আমার জুন ব্যাচ, জুনের তো পরীক্ষা বসে দিয়ে, জুনের জন্য তো কোনো ব্যাচ না, ব্যাচটা হচ্ছে অগস্টের জন্য। যারা অগস্টের সেপ্টেম্বর এসিটি দিবা তাদের জন্য হচ্ছে ব্যাচ শুরু হয়েছে। আমি এখন একটাও ক্লাস নেই, আমি ক্লাস নেবো এই যে নেক্সট উইক থেকে। এই ব্যাচে হচ্ছে তোমাদের কি কি থাকবে, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি আমি হচ্ছে যে রেকর্ডিং মানে বেসিক থিওরি ক্লাস দিব। এখানে অনেকে আছো যারা ইংলিশ টু বাংলা টাইম বুঝো না, তারপরে তোমাদের ক্লজে প্রবলেম আছে, টেন্সে প্রবলেম আছে, এগুলোর জন্য তোমাদের একদম কিছু বেসিক ফাউন্ডেশন ক্লাস রেকর্ড করে দেওয়া হবে। কারণ তোমরা যদি এগুলো না জানো, তখন আমি যখন তোমাদেরকে ক্লাসে পড়াবো তুমি অন্যদের সাথে মানে কি বলে সামঞ্জস্য রাখতে পারবে না, অন্যদেরকে ক্যাচ করতে পারবে না। সো প্রথমত তোমাদেরকে কিছু ফাউন্ডেশন বুঝিয়ে দেওয়া হবে, যে ক্লজ কি, তারপর হচ্ছে তোমাদের এই যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন গুলো সবকিছু। এরপরে তোমাদেরকে থিওরি বোঝানো হবে। থিওরি কোনগুলা, যেমন আমি হচ্ছে তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর অগস্ট ব্যাচের জন্য, ওখানে তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হচ্ছে সাজিয়া। সো ওখানে তোমার প্রত্যেকটা ম্যাথের জন্য, প্রত্যেকটা টপিকের জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা ফর্মুলা বুঝিয়ে বুঝিয়ে, কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে ক্লাস দিব। আর তারপরে কয়েক ধাপে ক্লাস হবে এখানে। তারপরে হচ্ছে তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে লাইভ প্র্যাকটিস করানো হবে, মানে ক্লাসে এসে আমি যেমন এখন তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা প্র্যাকটিস করাচ্ছি, ক্লাসেও এরকম 15টা 20টা ম্যাথ আনবো, যেগুলো হচ্ছে পাস্ট ইয়ার কোয়েশ্চেন। মানে আমি কোনো অন্য জায়গা থেকে অনেক রিসোর্সেস আছে, বাট আমি পাস্ট ইয়ার কোয়েশ্চেন ছাড়া অন্য কোনো কিছু ইউজ করি না।
পাস্ট ইয়ার কোয়েশ্চেন যেগুলো আগে প্রিভিয়াসলি এসএটিতে আসছে ওই কোয়েশ্চেন গুলো নিয়ে তোমাদেরকে ক্লাসে বুঝাবো। বুঝানোর পরে তোমরা আমার সাথে ম্যাথ গুলো করবা, করার পরে তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস কিভাবে করবা সব বলে দিব। এরপর যখন আমাদের সবগুলো সিলেবাস শেষ হয়ে যাবে ম্যাথের, তারপর আমি তোমাদেরকে যাদের টার্গেট 700+ পাওয়ার তাদের জন্য আমি কিছু ক্লাস নিব যেগুলো হচ্ছে অ্যাডভান্স ম্যাথের উপরে, মানে হচ্ছে একদম হার্ডেস্ট সেকেন্ড মডিউলে যে হার্ড ম্যাথ গুলো আসে ওরকম ক্লাস নিব। এখানে আমার আগের ব্যাচে ক্লাস আছে তো, মানে আগের ব্যাচের স্টুডেন্ট আছে তো ওরা বলতে পারবে। তো তারপর হচ্ছে ওইগুলো নেওয়া হবে। এরপর এই ব্যাচেরটা নতুন যেটা অ্যাড করেছি আমি সেটা হচ্ছে তোমাদের অগস্টের 22 তারিখে তো অগস্টের সিটি, তোমাদের অগস্টের ফার্স্ট 1-2 তারিখের মধ্যে ক্লাস সব শেষ হয়ে যাবে। তারপর তোমাদেরকে আমি রুটিন করে মক দিতে বলবো, মক দিবা, দেওয়ার পরে ওগুলোর ডিটেলস এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে তারপর রেকর্ড করে দিব। এটা হচ্ছে তোমাদের বেসিক আর কি রুটিন এসএটি স্পেশাল ব্যাচের, যেটা অগস্ট আর সেপ্টেম্বর যারা এসএটি দিবা তাদের জন্য। আচ্ছা আমি তোমাদের কোশ্চেন গুলো একটু পড়ে নেই, হ্যাঁ আমি একটু পড়াই কারণ এখানে অনেকে আসছো আমার কাছে পড়তে, তোমাদেরকে একটু আগে আমি পড়াই। এটা আমরা আজকে লাস্ট করি কারণ আমাদের অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। এটা একটু সবাই অ্যান্সার করো। আমি তোমাদের কোশ্চেন গুলো নিবো, একটু পড়ে নেই, হ্যাঁ এটা একটু সবাই অ্যান্সার করো। আচ্ছা যারা বলছো আমি এই এসএসসি 26 কোন ব্যাচে জয়েন করব, আমাকে বলো আমার পড়া কি তোমরা বুঝতেছো? যদি বুঝো চোখ বন্ধ করে আমার কাছে ভর্তি হয়ে যাবে, শেষ। কারণ ফাউন্ডেশন টু অ্যাডভান্স যা যা পড়ানো হবে, মানে অনেকে ফাউন্ডেশন ব্যাচ বলে, অনেকে অ্যাডভান্স ব্যাচ বলে, আমি কোনোটার ভিতরে ঢুকি না। আমার কথা হচ্ছে এসএটির জন্য যা যা দরকার বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত 750+ পাওয়ার জন্য যা যা আছে, আমার যেটা যেটা টপিক এন্ড অফকোর্স বাকি ইনস্ট্রাক্টররা সাজিয়া প্রকৃতি ধাপু সবাই তোমাকে ওভাবে রেডি করে দিবে। সো যদি আজকের ক্লাস তোমরা বুঝে থাকো তাহলে ব্যাচের ক্লাসও বুঝবা, এভাবেই পড়াই। তোমরা আমাকে এটার অ্যান্সার বলো, তোমরা আর অন্য কথা বলো না, এটার অ্যান্সার বলো। সি। আচ্ছা আর কে কি বলবা বলো। একজন বলেছো সি, বাকিরা কি বলছো? আচ্ছা রাজিফা বলেছো আই মিন কোন মান্থে ব্যাচটার নাম কি? আচ্ছা আম, এখন যে ব্যাচটা শুরু হয়েছে মাত্র, এখন আমার ক্লাস শুরু হয়নি, এই ব্যাচটার নাম হচ্ছে এসিটি স্পেশাল ব্যাচ P22 এটা মনে রাখবো যে P22 মানে প্রোগ্রাম 22, এটা হচ্ছে এসিটি স্পেশাল ব্যাচ। এখানে ম্যাথ ইনস্ট্রাক্টর আমি, ইংলিশ ইনস্ট্রাক্টর সাজিয়া। এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে ফর অগস্ট এন্ড সেপ্টেম্বর এসিটি টেকার্স। তোমরা যারা প্ল্যান করছো তোমরা অগস্টে এসিটি দিবা বা সেপ্টেম্বর এসিটি দিবা, আর পরে দিতে চাইলেও আগে যদি কেউ চাও যে আমি প্রিপারেশনটা করে নিয়ে রাখবো এন্ড দেন 1-2 মাস শুধু মক টেস্ট দিব, তাহলে ইউ আর ওয়েলকাম। আর ডিসকাউন্টের ব্যাপারে আই থিঙ্ক 40% ডিসকাউন্টটা আছে, একটু পেজে নক দিয়ে কথা বলে নিও, হ্যাঁ। আচ্ছা একজন শুধু বলেছো সি, বাকিরা কেউ অ্যান্সার করবে না? প্রীতি বলেছো সি, গুড। আর মিনি পোকো তুমিও বলেছো সি, মিনি পোকো তোমার নাম কি? মিনি পোকো। প্রাঞ্জল তুমিও বলেছো সি, গুড। আর কেউ তো কিছু বলছে না, চলো আমরা দেখি। মিনি পোকো তোমার নাম কি? ওয়াজিহা, সুন্দর নাম তো। আচ্ছা দেখো কত বড় প্যাসেজ, এত বড় প্যাসেজ দেখলেই আমার বিরক্ত লাগে। আচ্ছা কি বলেছে এখানে, তোমাদেরকে আমি ভেবেছিলাম কিছু ক্রস টেক্সট করাবো, মানে 2টা প্যাসেজের যেগুলা, তারপর হচ্ছে আবার কিছু হচ্ছে ই করাবো, কি বলো ওটাকে, আহ গ্রাফ চার্টের গুলো করাবো, বাট দেখো সময়ই হলো না, এক ভোকেবস দিয়ে এই সময় সব চলে গেল। আচ্ছা দেখি, water flowing around an obstruction creates vortices key patterns of swirls of varying size. By detecting the vortices, fish can determine the size and position of the obstruction. এটা দেখে আমি বুঝছি যে fish can determine size and position কিভাবে detecting the vortices. So vortices helps the fishes to determine the size and of the obstruction. So vortices is related to obstruction. আচ্ছা এরপর বলছি কি ন্যারো লো রেশিও। আচ্ছা 3টা টাইপসের 3 হেড শেপস
মানে 3 ধরনের মাথা, একটা হচ্ছে ন্যারো, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে ওয়াইড। সো বলছে এরা কি করছে, ন্যারো করছে হচ্ছে যে showed that for medium sized vortices fish with wide heads would be least able, so যাদের মাথা ওয়াইড তারা হচ্ছে লিস্ট able to distinguish between vortices and general turbulence in the water। তার মানে যাদের মাথা হোয়াইট তারা হচ্ছে কম বুঝে যে তোমার সামনে কি আসতেছে, অবস্ট্রাকশন আর টার্বুলেন্সের মধ্যে ডিফারেন্সও কম বুঝে। সো আমি লিখবো যত বেশি ওয়াইড তত বেশি গাধা। This is my narrow down. So our second research team has therefore hypothesized that in low visibility conditions, wider headed fish will be less likely than narrow headed fish to detect obstruction. Exactly. যে wider head যারা তারা হচ্ছে কম বুঝতে পারে। This is the dumb summary. First এতে বলছে a study using obstruction that created medium sized vortices and low visibility condition found that the someone যেটা হচ্ছে যে wide head bumped into more than half of the obstructions. Well, রেখে দিলাম এটা। আমি কি আমি লাস্ট লাইনটা আরেকবার পড়ি। Visibility conditions, wider headed fishes will be less likely than narrow headed fishes to detect obstruction. ঠিকই আছে, এবার পরেরটা দেখি। Study using obstruction that created medium sized vortices, low visibility condition found that, by the way, এখানে হচ্ছে আমার কই জানি পড়লাম, low visibility condition এই তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। Condition found that some specimens of dusky which are relatively narrow head bumped into the obstruction more often না, এটা পুরাই উল্টা কথা বলতেছে। এই বি নাম্বার পুরাই ভুল, কারণ ওরা বলতেছে ন্যারো হেডেডটা হচ্ছে বেশি বাম্পড করছে অবস্ট্রাকশন, এটা ভুল কথা। Study using obstruction that created medium-sized vortices and low visibility conditions on the wider-headed bumped into obstruction more often than the narrow-headed. এটা একদম পারফেক্টলি বলছে যে যেটা হচ্ছে ওয়াইডার হেড ও হচ্ছে বেশি অবস্ট্রাক্টেড বাম্প মানে মাথার মধ্যে ঢুকাই দিছে, ন্যারো হেডেড কম করছে। দিস ইজ দ্য থিং আমার এখানে আমি লিখছিলাম যে আমার ওয়াইডার হেডেড বেশি বাম্প করবে, ন্যারো হেডেড কম বাম্প করবে। আমার অপশন এতে বলছে ওয়াইডার হেডেড বেশি বাম্প করবে, বাট ন্যারো হেডেড যে কম করবে সেটা বলে নাই। আমার ডাম সামারি কিন্তু ছিল ওয়াইডার হেডেড বেশি, ন্যারো হেডেড কম, সো এটা এক্স্যাক্টলি আমার ডাম সামারি। আর ডিতে বলছে স্টাডি ইউজিং অবস্ট্রাকশন ন্যারো হেডেড bumped into the obstruction just as না, সেম টাইপের না। ওরা বলতেছে যে ওয়াইডার হেডেড যদি 5 বার মাথায় বাড়ি খায়, ন্যারো হেডেড ধরো 4 বার, বাট দিস ইজ নট দ্য কেস। সেটাও ভুল। তাহলে সবাই কি বুঝছো কেন সি অ্যান্সার? তোমরা ম্যাক্সিমামই সি দিছো যারা দিয়েছো, আর যারা দাও নাই তোমরা সবাই পচা, আর যারা দিয়েছো তোমরা সবাই ভালো। যারা দিয়েছো তারা সবাই সি অ্যান্সার দিয়েছো, বাট তোমরা সবাই কি বুঝছো আমি কিভাবে ডাম সামারি ইউজ করি? তোমরা সবাই আমাকে বলো তোমরা কি ডাম সামারির বিষয়টা সবাই বুঝতে পারছো কিনা? বলো বলো সবাই বলো, দেখি সবাই মিউট করে কথা বলো, আমি কতক্ষণ ধরে কথা বলছি না। তোমাদের ক্লাস আজকে আমি এতটুকুই রাখবো, তোমাদের যদিও অনেক অনেক পড়ানো বাকি। আমার তো মনটা খারাপ লাগছে, আর একটু পড়াতে পারলে ভালো হতো। এখানে আরেকটা পোয়াম আছে, এটা করবা শেক্সপিয়ারের? বলো তোমরা শেক্সপিয়ারের পোয়াম করতে চাও? জি আপু করান। আচ্ছা চলো এটা করি, দেখি এটা অ্যান্সার বলো সবাই। শেক্সপিয়ারের নভেল পড়েছো তোমরা? কেউ কথা বলে না। হুম হুম। তোমরা যে কোয়েশ্চেন করছো 2টা মিনিট একটু ওয়েট করো, এটা করে দেওয়ার পর আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিবো, হ্যাঁ? এটা একটু তোমরা তাড়াতাড়ি অ্যান্সারটা বলে ফেলো।
হুম। আচ্ছা, প্রাঞ্জল আর প্রীতি তোমরা বলেছো ডি। আর কেউ কিছু বলবা না? বেস্ট অফ লাক বলেছো এ। বেস্ট অফ লাকের নাম জানো কি ছিল? নিবিড় মেবি, তাই না? ইয়েস, আমার নাম নিবিড়। আচ্ছা, তুমি বলেছো এ। আর কি কি বলবা বলো? বি আর সি ও কেউ বলো। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আর 15 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা, শুরু করি আমরা। কি বলেছে? ফার্স্ট এখানে একটা পোয়াম বলেছে, যেটা হচ্ছে বলেছে টু আ ক্লোজ ফ্রেন্ড অ্যাজ ইফ হি ওয়ার ফিজিক্যালি প্রেজেন্ট। তার মানে একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলছে, যেখানে হচ্ছে আমাদের রাইটার এখানে বলেছে যে আই হারি টু মাই বেড ফর লিমস উইথ ট্রাভেল টায়ার্ড, সো হি ইজ টায়ার্ড বেসিকলি, এই জন্য সে বেডে চলে গেছে। বাট দেন বিগিনস আ জার্নি ইন মাই হেড, বাট সে ঘুমায় নাই, সে চোখ মানে জার্নি শুরু করছে তার মাথার মধ্যে। For to work my mind when bodies work expired, for then my thoughts from far where I abide did they keep my eyelids open wide. So basically লোকটা অনেক টায়ার্ড, অনেক এক্সহস্টেড, সে বেডে চলে গেছিল, বাট দেন সে ঘুমায় নাই, সে কি করছে ডে ড্রিমিং শুরু করে দিয়েছে, চোখ খোলা রেখে সে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে, তার ফ্রেন্ডের সাথে হয়তো বা কথা বলতেছে। এখানে বলছে দ্য স্পিকার ইজ asleep. Nope, the speaker isn't asleep. The speaker eyelids are wide open. So তুমি বলতে পারো না যে the speaker is asleep, তাই না? এ বলেছো যে, দেখি তো একে বলেছো, সে বুঝতে পারছো কি? আচ্ছা, ম্যাক্সিমামই ডি বলছিলা। এ তাইলে কেউ বলো নাই। আচ্ছা, এ বলছিল নিবিড়। নিবিড় তুমি কি বুঝছো এ কেন কেটে দিয়েছি আমি? আমি বাকিটুকু পড়িনি, আমি বলেছি না যে একটা অপশনে যদি 20টা ওয়ার্ড থাকে, ওই 20টা ওয়ার্ডের মধ্যে একটা ভুল হলে ওই অপশনটা পুরোটা ভুল। আচ্ছা, তারপর বলেছে দ্য স্পিকার ইজ প্ল্যানিং অ্যান আপকামিং ট্রিপ টু দ্য ফ্রেন্ডস হাউস। আচ্ছা, এই কথা আবার ওরা কখন বললো? এখানে মধ্যে তো কোনো মানে, এখানে যদিও জার্নি বলছে, বাট এটা তো এমন না যে সে হচ্ছে এটা লাইক লিটারাল মানে একদম অ্যাকচুয়াল ট্রিপ প্ল্যান করতেছে, এরকম তো আর কিছু না, তাই না? তো এটা হচ্ছে, যদিও দেখো তোমাদের কাছে এখানে মনে হতে পারে যে এখানে জার্নির কথা বলছে, সো মেবি এখানে সেই ট্রিপের কথা বলতেছে, বাট এখানে অ্যাকচুয়াল ট্রিপের কথা বলতেছে না, ওই ঘুমের মধ্যেই মানে ও টায়ার্ডনেস এর মধ্যেই ও ঘুরে বেড়াচ্ছে সেটা বুঝাইছে। সো এটা এখানে হবে না। বি আর সি কেউ অ্যান্সার করে নাই, সো আচ্ছা তাও আমি পড়ি। The speaker is too fatigued to continue discussion. না রে ভাই, স্পিকার অনেক tired, but the speaker is continuing his thoughts with his friend. So C is not the answer. So remaining is option D. This has to be the answer, but তাও আমি পড়ছি। The speaker is thinking about the friend instead of immediately falling asleep. That's the case. এটা যদি আমি এত ডিটেলস এ নাও দেখতাম তাহলে D is the only answer এখানে, কারণ সে অনেক টায়ার্ড, আমি বুঝতে পারছি তার এখন ঘুমিয়ে যাওয়া উচিত, বাট রাদার সে কি করছে তার ক্লোজ ফ্রেন্ডের সাথে প্যাট প্যাট করতেছে ঘুমের ঘোরে। তাহলে ডি ইজ দ্য অ্যান্সার। দেখো অপশন ডি কিন্তু খুবই উইক একটা কথা, তাই না? বাট দেখো অপশন ডি ইজ দ্য অ্যান্সার। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সবাই বলো, সবাই বুঝছো কিনা? সবাই ডি, ম্যাক্সিমাম ডি অ্যান্সার করছো, তাহলে সবাই আই গেস বুঝছো। আর
তোমরা অনেক সময় দেখবা, ধরো তোমরা ইনফারেন্স কোয়েশ্চেন হারে করাতে পারলাম না, যাই হোক, তোমরা যখন হচ্ছে যে কোনো অপশন বাদ দিতে দিতে আসবা, ধরো এ বি সি ডি, চারটা অপশনের মধ্যে থেকে তুমি এ আর সি কে ধরো বাদ দিয়ে ফেলছো, এখন বি আর ডি বাকি। এখন বি আর ডি তোমার কাছে দুটোটাই অ্যান্সার মনে হচ্ছে, যে দুটোটাই রিলেভেন্ট টু দ্য প্যাসেজ। যেটা একটু উইক টাইপের, যেটা একটু সফট টাইপের, সফট ক্লেম করতেছে কিছু একটা, মানে কোনো ঠাসঠুস টাইপের কিছু ক্লেম করতেছে না, মানে একটু সফটওয়্যার ক্লেম, যার ক্লেমটা হচ্ছে একটু সফটওয়্যার, তাকে অ্যান্সার দিবা, বুঝছো? মানে কোনো স্ট্রং অ্যান্সার কখনো অ্যান্সার হবে না। উইক অ্যান্সার অ্যান্সার হইতে পারবে, কিন্তু কখনো স্ট্রং অ্যান্সার অ্যান্সার হইতে পারবে না। আবার উইক মানে এটা না যে প্যাসেজের সাথে মিললই না, প্যাসেজের সাথে রিলেভেন্ট, কিন্তু এটা একদম একদম স্ট্রং কথা বলতেছে, আর এটা হচ্ছে একটু সফট কথা বলতেছে, উইক না বলি, একটু সফট ক্লেম করতেছে। তাহলে সবাই কি বুঝতে পারছো? আজকের ক্লাসে সবকিছু সবাই বুঝতে পারছো? সবাই একটু আনমিউট করে আমাকে বলো তো। এখন আমি একটু তোমাদের কোয়েশ্চেন নিব, তার আগে তোমরা আমাকে একটু আনমিউট করে বলো সবাই আজকের ক্লাসে সবকিছু বুঝতে পেরেছো কিনা, তোমাদের কি হেল্পফুল হয়েছে কিনা ক্লাস। আনমিউট করে বলো। কেউ বলবো না? তোমরা আমাকে এত অপছন্দ করো? হ্যাঁ, চ্যাট বক্সে ইয়েস আপু লিখে লাভ আছে? আমি বললাম আনমিউট করে বলো। আচ্ছা, এবার তোমাদের কোয়েশ্চেন। রেকর্ড আর স্লাইড দেওয়া হবে? স্লাইড আই থিঙ্ক দেওয়া হবে না, রেকর্ডিংটা আমি আপলোড দিয়ে দিব, তুমি পেজে নক দিয়ে চেয়ে নিও, বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকো সবাই। তারপর আচ্ছা আপু, আপনি এসিটি প্রেপ কিভাবে নিয়েছিলেন? সবার প্রেপ স্ট্র্যাটেজি আলাদা, আমারটা ছিল আমি সেলফ প্রেপ নিয়েছিলাম। আমি যেদিন ডিটারমাইন্ড হয়েছে এসিটি দিব, সেদিন আমি একটা মক টেস্ট দিয়েছি, অ্যান্ড দেন আমি প্রত্যেকদিন হচ্ছে একটা টপিক পড়তাম, ওইটার উপর প্র্যাকটিস করতাম, দেন অ্যাগেইন মক টেস্ট দিতাম, ওই মক টেস্টের ভুলগুলোর উপর আবার প্র্যাকটিস করতাম, আবার মক টেস্ট দিতাম। আর একটা মক টেস্ট দেওয়ার পর ওইখানে যে 98টা কোয়েশ্চেন, ওই 98টা কোয়েশ্চেন আমি আগে ঠিকঠাক মতো শিখে নিতাম, এরপর আমি নেক্সট টাইমে যেতাম, এক্সাম দিয়ে দিয়ে এভাবে করছি। আচ্ছা আপু, আমি এসএসসি 26 মাত্র পড়া স্টার্ট করবো, কোন ব্যাচে জয়েন করা ঠিক হবে? যে কোনো ব্যাচে জয়েন করতে পারো, প্রত্যেকটা ব্যাচেই তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে। এখানে কোর্সটা হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রাক্টরের মাধ্যমে, একটা হচ্ছে সাজিয়ার আমার, আর একটা হচ্ছে প্রকৃতি ত্রিধাপু। যে কোনোটাতেই তুমি জয়েন করো, দুটোটাই বেস্ট। তারপর হচ্ছে আর কে কি বলেছো? যারা এসএসসি 26, তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে তুমি একটু চ্যাট বক্সে লিখে ফেলো। তারা P22 ব্যাচ জয়েন করলে আমরা যদি নভেম্বর ডিসেম্বর এসএটি দিই, তাহলে কি কোর্সের সবকিছু অ্যাক্সেস ওই টাইম পর্যন্ত থাকবে? হ্যাঁ, কোর্সের অ্যাক্সেস থাকে, কোর্সের রেকর্ডিং এলএমএস এ থাকে, আর তোমাকে অ্যাক্সেসও দিয়ে দেওয়া হবে। ধরো 3 মাস পর্যন্ত এমনিতেই অ্যাক্সেস থাকবে। তো মানে কোর্স শেষ হওয়ার, তো তোমাদের কোর্স শেষ হবে অগস্টে, তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত তোমাদের এমনিতেই অ্যাক্সেস থাকবে, বাট তারপরেও যদি এক্সটেন্ড করতে চাও ডিসেম্বর সিটি পর্যন্ত, তোমরা জাস্ট একটু যদি বলো আসিফ ভাইয়া বা সঞ্জিদা আপু যারা সেলসে আছে, ওরা তোমাদেরকে এমনিতেই এক্সটেন্ড করে দিবে। তারপর হচ্ছে আপু, রেকর্ডিং রিডিং ভালো হওয়ার জন্য কি ক্লাসিক নভেল পড়া স্টার্ট করবো? ক্লাসিক নভেল পড়ার দরকার নেই রে বোন, আমি তোমাদেরকে কিছু জার্নাল সাজেস্ট করতেছি, তোমরা জার্নাল পড়তে পারো। আমি জার্নাল পড়তাম। যারা তোমরা কখনো নভেল পড়ো নাই, তোমরা আর এখন কি নভেল পড়বা বলো? তার থেকে জার্নাল পড়তে পারো। আমি হচ্ছে যে জার্নাল পড়তাম, প্রত্যেকদিন একটা একটা আর্টিকেল পড়তাম, এমন না যে তোমাকে অনেক কিছু পড়তে হবে, তুমি ডেইলি একটা আর্টিকেল পড়বা, ওই আর্টিকেলটা সবকিছু ভালোভাবে বুঝবা, মানে ওই আর্টিকেল অথার কি বলতেছে সেটা বুঝার ট্রাই করবা, একটা যে কোনো জার্নাল পিক করবা। এখানে আমি আমি তোমাদেরকে 5টা জার্নাল লিখে দিচ্ছি নাম, যেগুলো একটা নিবা, নিয়ে একটা আর্টিকেল একদিনে পড়বা, এন্ড ওই একটা আর্টিকেল রিলেটেড ভোক্যাবস বলো, তারপরে ফ্রেজেস বলো, এতে তোমার আইএলটিএস এও হেল্প হবে, যারা তোমরা আইএলটিএস দিতে যাচ্ছ, তোমাদের আইএলটিএস এর ওই যে একাডেমিক রাইটিং এ হেল্প হবে। সো আমি এই যে দেখো, আমার মাত্র তোমাদেরকে একটা টেক্সট করেছি, এই যে নওরিন জাহান আইডি থেকে, দেখতে পেয়েছো সবাই? এটা তোমরা একটু কপি পেস্ট করে নিয়ে রাখো বা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আহ
এসএসসি 26 এসএটি কখন দিব, 2027 নাকি 2028? তুমি কখন অ্যাপ্লাই করতে চাও তার উপর ডিপেন্ড করে। তুমি তো অ্যাপ্লাই করবা মেবি ফল 29-এ। তো তুমি যদি চাও যে আমি এইচএসসি এর প্যারার আগে তোমাদের এসএটি মেবি 2-3 বছরের, লাইক আমি, হ্যাঁ 2-3 বছরই সমস্যা নাই, এখন দিলেও প্যারা হবে না। তাহলে দেখো, তুমি যদি চাও যে আমার এইচএসসি শুরু হওয়ার আগে আমি আমার এসএটির এই ঝামেলাটা শেষ করে রাখবো, তাহলে তুমি এখনই প্রিপারেশন নিয়ে দিয়ে ফেলতে পারো। কারণ একবার এইচএসসি শুরু করলে বাংলাদেশে এইচএসসি তে কিন্তু অনেক প্রেশার, যদি সায়েন্সের হয়ে থাকো। কমার্স আর্টস নিয়ে আসলে আমার ধারণা নেই, ওগুলো তো প্রেশার থাকবে নিশ্চয়ই। তো অ্যাডমিশনের একটা চাপ থাকবে। অ্যান্ড আবার হচ্ছে, কারণ আবার তুমি যখন এইচএসসি শেষের দিকে অ্যাপ্লিকেশন করবা, তোমার এসে লিখতে হবে, ইসিএস গুছাতে হবে, কলেজের 2টা বছর ইসিএস এ টাইম দিতে হবে, রেকমেন্ডেশন লেটারের জন্য টাইম দিতে হবে। সবকিছু মিলে একটু প্যারায় থাকবা। আমি বলবো আইএলস আর এসএটি এই দুইটা তোমরা আগে আগে দিয়ে ফেলো। আইএলস তো 2 বছর থাকে, তো দেখা যাবে 15 মিনিট প্রিপারেশন নিয়ে রাখা আইএলস এর, যেন আগামী বছরই আইএলস টা দিয়ে ফেলতে পারো। আর এসিটি তো ওই প্যারাটা নাই 2 বছরের, 3 বছর পর্যন্ত মনে হয় এসিটি থাকে। আবার ইউএস মনে হয় এটা কাউন্টও করে না যে তুমি কবে দিচ্ছ। যেমন আমার স্টুডেন্ট আছে ইউএস এর, ওরা 10th গ্রেডে পড়ে, ওরা সবাই এসিটি দিয়ে ফেলছে এবছরই। সো আমি বলবো যেগুলা টেস্ট টাইপের, যেগুলোর জন্য তোমাকে পড়তে হবে, ওগুলো আগে ভাগে প্রিপারেশন নিয়ে রাখো। আর অনেকে এসিটি 2বারও দেয়, একবার ফার্স্টে একবার দেয়, তারপর হচ্ছে যে আবার স্কোরটা বাড়ানোর জন্য, অনেকে সুপার স্কোর করার জন্য একবার হচ্ছে ইংলিশে বেশি আনে, আরেকবার ম্যাথে বেশি আনে, এভাবে হচ্ছে সুপার স্কোর আনার জন্য 2বার দেয়। তারপরে আনমিউট করলে শোনা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। আপু আপনি কি ফল 26-এ অ্যাপ্লাই? আমি ফল 27 অ্যাপ্লাই করবো। আমি এসিটি দিয়েছি হচ্ছে ডিসেম্বরে। সো আমি যে সময় এসিটি দিয়েছি দ্যাট টাইম আমার অলরেডি আর্লি ডিসিশন শেষ হয় নভেম্বর মাসে। সো আমি এসিটি দিয়েছি হচ্ছে ডিসেম্বরে, সো ওই টাইমে আর আর্লি ডিসিশনের খোলা ছিল না। এরপর if one wants to apply after HSC, should they take SAT in that year or this year? আচ্ছা, তাহলে তুমি যদি এইচএসসি 27 হয়ে থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করবা ফল 28 এর জন্য। আমি আবারও বলছি, ইট ডাজেন্ট ম্যাটার তুমি কোন বছর দাও, এটা পুরোপুরি তোমার স্কেডিউলের উপর ডিপেন্ড করবে। একটা খাতা কলম নিয়ে বসো, তোমার মাথায় কি কি আছে সবকিছু লিখো। আমার এইচএসসি এই মাসে, আমার এইটা কাজটা ওই মাসে, এভাবে করে করে দেখো কোন 3-4টা মাস তুমি সবচেয়ে বেশি ফ্রি থাকবা, ওই টাইমে তুমি এসএটি প্রেপ নিবা। কারণ এসএটি একটা পুরো প্রিপারেশনের বিষয়। তোমাকে এখানে ডেইলি জার্নাল করতে বলতেছি, আমি তোমাকে মক টেস্ট দিতে বলতেছি, প্র্যাকটিস করতে বলতেছি, তোমাকে অনেক টাইম দিতে হবে। সো দেখো কোন টাইম ইন্টারভেলে তুমি সবচেয়ে বেশি ফ্রি থাকবা, তখনই এসএটিটা দিবা। আচ্ছা আপু, প্র্যাকটিস পোর্টালে অ্যাক্সেস কি থাকবে? হ্যাঁ, তুমি যদি কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি অনেক ফ্লেক্সিবল। সো তুমি যদি হচ্ছে কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই তোমাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে যদি তুমি অ্যাক্সেস এক্সটেন্ড করতে চাও। বাট তুমি যদি শুধু পোর্টাল পারচেজ করো, তখন হয়তো বা তোমাকে আবার পারচেজ করে নিতে হবে, কারণ পোর্টালের ওটা তো সাবস্ক্রিপশনের মতো, তাই না? আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? আই থিঙ্ক আর কেউ কিছু বলতে চাও না, বলতে চাও? নো আপু, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। হ্যাঁ, তোমাদের সবাইকেও অনেক ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস। যদি যারা হচ্ছে এখানে নিউ ছিলা, আই এম হ্যাপি টু হ্যাভ ইউ। আর কারো কোনো কোয়ারিজ থাকলে যে কোনো টাইমে এসএসসি রিলেটেড হোক বা অন্য ইউএস অ্যাপ্লিকেশন যে কোনো কিছু নিয়ে হোক, ডিসাইড স্কুলের পেজে নক করতে পারো। আর যারা যারা জুন এসএটি দিবা, তোমাদের জন্য অনেক 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 শুভকামনা, অনেক ভালোভাবে প্রিপারেশন নাও। আজকে তো আর একটা দিন বাকি, আজকে অলরেডি 4 তারিখ শেষ। কালকে জাস্ট তোমরা এতদিন যা ভুল করে আসছো, নিশ্চয়ই সেটা একটা ট্র্যাক রেখেছো। আমি প্রত্যেকটা দিন বলি যে ভুলের ট্র্যাক রাখবা, সেই ভুলগুলো দেখবা, ভুলগুলো রিভিউ করবা। আর ম্যাথসের সব ফর্মুলা, ম্যাথসের তো ফর্মুলা আছে যে কোনগুলা কোনগুলা লাগে। ম্যাথসে যদি তোমরা ডেসমোস এন্ড ফর্মুলা মানে ভালোভাবে জেনে যাও, তাহলে 750 উঠে যাবে এমনিতেই। সো ম্যাথসটা ভালোভাবে রিভাইজ করে ফেলবা, আর এতদিন যা যা ভুল করছো সেগুলো রিভিউ করবা। আর যদি কারো ভোক্যাবস এর নোট থাকে, নোটস পড়ে যাবা, নতুন কোনো কিছু করার আর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছে। আমি নেক্সট ইয়ার এসসিটি দেব, এন্ড আমি বিলং টু বাংলা মিডিয়াম। এখন একদম স্টার্ট থেকে স্টার্ট করব, কি করব এখন? বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, একটাই ডিফারেন্স এই দুইটার মধ্যে, যে ইংলিশ মিডিয়াম যারা, তাদের হয়তো বা কম্প্রিহেনশনটা একটু বেটার। তুমি যদি
বাংলা মিডিয়াম হয়ে থাকো, দ্যাট মিনস তোমার কম্প্রিহেনশন অ্যাবিলিটি একটু কম হতে পারে। বাট তুমি তো জানো তোমার গ্যাপটা কোথায়। ম্যাথসে তোমার কোনো গ্যাপ নেই, তোমার গ্যাপ থাকবে কোথায়? ইংলিশে। স্টার্ট রিডিং দ্য জার্নালস। আমি তোমাদেরকে যে জার্নালগুলো সাজেস্ট করেছি, বা ডিসাইড স্কুলের পোর্টালেও কিন্তু রিডিং প্যাসেজেস আছে, ওখান থেকে পড়ো। বা আমি যে জার্নালগুলো সাজেস্ট করেছি ওখান থেকে পড়তে পারো, পড়া শুরু করো। তোমরা নিজেরা নিজেদের গ্যাপ সম্পর্কে অ্যাকনলেজেবল থাকবা, অ্যান্ড দেন সেটা নিয়ে কাজ করবা, তাহলে ইউ আর গুড টু গো। আচ্ছা, আমি ক্লাসটা এখানেই এন্ড করছি। আমি রেকর্ডিংটা অফ করি আগে, দাঁড়াও। অ্যান্ড আই হোপ তোমাদের সবার ক্লাস থেকে কিছুটা